তো একটু আমাদের পরিচয় দিয়ে শুরু করি। আমাদের কোম্পানির নাম হচ্ছে লাইফআর্ক। লাইফআর্ক এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আমরা জাপানের রেজিস্টার্ড রিক্রুটমেন্ট কোম্পানি। আমি আসলে জানি না যে বাংলাদেশের দ্বারা প্রতিষ্ঠিত জাপানের রেজিস্টার্ড রিক্রুটমেন্ট কোম্পানি কতগুলো আছে, বাট আমরা হয়তো প্রথম জানি না ৫টা-১০টা কোম্পানির মধ্যে একটা আর কি। ঠিক আছে? তো আমরা হচ্ছে জাপানে রেজিস্টার্ড হয়েছি এই গত বছরের জুনে রেজিস্টার হয়েছে এবং এই বছরের জানুয়ারিতে আমরা লাইসেন্স পেয়েছি আর কি রিক্রুটমেন্ট করার জন্য আর কি। ঠিক আছে? এবং আমাদের এখন যে লাইসেন্সটা আমরা শুধুমাত্র জাপান না, বাংলাদেশ থেকেও সরাসরি ক্যান্ডিডেটদেরকে জাপানের কোম্পানিতে ইন্ট্রোডিউস করতে পারবো। মিন্স বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার হয়ে থাকলে তাদেরকে সরাসরি আমাদের জাপানের কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দিতে পারবো। এটা আচ্ছা, এবং আমাদের কোম্পানিটা, আচ্ছা আমি একটু পয়েন্টারটা নিয়ে আসি, 1 মিনিট। ওকে, তো আমাদের কোম্পানিটা এটা ফাউন্ডেড হয় ২০২৪ সালে ২ জন বাংলাদেশীদের দ্বারা। তো উপরের জন হচ্ছে আমি হচ্ছে শোভন, আর নিচের জন হচ্ছে ফাতেমি, আমার বিজনেস পার্টনার। তো ফাতেমি আমার চেয়ে আসলে ১ বছরের ছোট আর কি। তো আমি জাপানে আসি ২০০৮ সালে, আর ফাতেমি জাপানে আসে হচ্ছে ২০০৯ সালে। তো আমরা প্রায় 15+ ইয়ার্স জাপানে আছি। আর আমাদের একটা কাকতালীয় মিল, আমি ক্যাডেট কলেজে ছিলাম, ফাতেমিও ক্যাডেট কলেজে ছিল। তো ক্যাডেট কলেজে আমার ১ বছরের জুনিয়র ছিল। তো এটা জাপানে আসার পর আর কি আমরা জানতে পারি, কি দেখা হয়। আচ্ছা, তো যাই হোক আমরা ২ জন মিলে আর কি শুরু করেছি। তো আমার মেইনলি হচ্ছে আইটি ব্যাকগ্রাউন্ডে ছিলাম আমি। তো মানে হয়তো আমাদের একটা যে ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল ফেসবুকে, এটা আপনারা দেখেছেন। তো আবার একটু সংক্ষেপে বলি। আমি আসলে মানে মনবুশো স্কলারশিপ নিয়ে জাপানে আসছিলাম ২০০৮ সালে। তারপর হচ্ছে জাপানের ইউনিভার্সিটি থেকে, এটা টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি বলে, ওইখান থেকে মাস্টার্স শেষ করে ২০১৬-তে আমি একটা মানে মেগা ভেঞ্চার কোম্পানি বলে জাপানের, মেইনলি আইটি রিলেটেড, ওইখানে জয়েন করেছি। তারপর ওখানে আমি ৩ বছর হচ্ছে গেম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। তো আপনারা কেউ ফাইনাল ফ্যান্টাসি গেমটা নাম শুনেছেন বা খেলেছেন? জানি না, এটা খুবই ওয়ার্ল্ড ফেমাস। তো ওই গেমের মোবাইল ভার্সন ডেভেলপের কাজে আমি নিয়োজিত ছিলাম। তো ৩ বছর এখানে কাজ করেছি। তারপর আমি একটা জাপানের স্টার্টআপ কোম্পানিতেও কাজ করেছি টেক লিড হিসেবে। এবং তারপর হচ্ছে আমি একটা ডাচ মাল্টিন্যাশনাল কোম্পানি, ওটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, বাট ওটার হচ্ছে আমি আইটি ইঞ্জিনিয়ারিং সেকশনে ছিলাম। এবং লাস্টলি হচ্ছে ওই সেকশনের আমি মানে ডেটা ইঞ্জিনিয়ারিং টিমের ম্যানেজার হিসেবে ছিলাম। তখন আমার টিমে প্রায় মানে ১৫ জন ফরেনার ছিল, প্রায় 10টা ভিন্ন ভিন্ন দেশের। ইন্ডিয়ান ছিল, তাইওয়ানিজ ছিল, থাইল্যান্ডের লোক ছিল, কোরিয়ান লোক ছিল, তারপর হচ্ছে ক্যামেরুনের লোক ছিল, ইজিপ্টের লোক ছিল, ফ্রান্সের লোক ছিল, বাট আনফরচুনেটলি কোনো বাংলাদেশি ছিল না। তো যাই হোক আর কি, মানে তখন না এটা আমি তখন একটা ফিলিংস হয় যে আসলে জাপানে বিভিন্ন দেশ থেকে ইঞ্জিনিয়ার আসতেছে এবং ক্যারিয়ার গড়ে তুলছে, বাট বাংলাদেশ থেকে আসলে ইঞ্জিনিয়ার আসার রেটটা এখনো কম, এবং যারা আসে তারা আসলে ক্যারিয়ারে অতটা উন্নতি করতে পারতেছেন না জাপানে। মানে কেন উন্নতি করতে পারছেন ওটা আমি পরে ব্যাখ্যা করব। তো যাই হোক, মানে সেখান থেকে আসলে আমার একটা আসে যে আসলে বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের জন্য হিউজ অপরচুনিটি জাপানে যেহেতু আছে, তাদের জন্য আসলে সুযোগগুলো ক্রিয়েট করা দরকার। আর সেখান থেকে আমি যে ২০১৯-এ যে একটা স্টার্টআপ কোম্পানির সাথে যুক্ত ছিলাম, তারা হচ্ছে জাপানের কাইন্ড অফ ওয়ান অফ দ্য বিগেস্ট আর কি রিক্রুটমেন্ট কোম্পানি। তারা হচ্ছে মেইনলি হচ্ছে জাপানের হোটেল, রেস্টুরেন্ট, মানে ওইসব হচ্ছে লোকজন সাপ্লাই দেয়। তো তাদের সাথে আমার যোগাযোগ ছিল, তখন তাদেরকে আমি প্রপোজ দেই যে আপনাদের যদি অলরেডি রিক্রুটমেন্ট কোম্পানি আছে, বাংলাদেশে আপনার লোক নিয়ে আসেন না কেন। তখন তারা মানে খুবই ইন্টারেস্টেড হয়, আমরা কথাবার্তা বলে, এবং ২ মাসের মধ্যে তারা প্রায় মানে বাংলাদেশি টাকায় বলবো ২ কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে রাজি হয় আমাদের কোম্পানিতে আর কি। তো তখন ওইখান থেকে কথাবার্তা বলে আর কি আমরা গত বছরের জুলাইতে এই কোম্পানিটা শুরু করি। তো এটা হচ্ছে আমাদের হিস্টোরি। যেটা বললাম যে আমাদের যে পার্টনারের নাম হচ্ছে নেক্সটবিট, তারা হচ্ছে 2 মিলিয়ন জেপিওয়াই। আচ্ছা, এটা জাপানে যেহেতু বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় মানে ১,৭০,০০,০০০ বা ৮০,০০,০০০ টাকার মতো হবে, তারা অলরেডি মানে ইনভেস্টমেন্ট করেছে আর কি আমাদের কোম্পানিতে। আচ্ছা, আর আমাদের মিশন কি? আমাদের মিশন খুবই সিম্পল, মানে খুবই সিম্পল। এই বছরের মধ্যে আমরা ১০ জন আইটি ইঞ্জিনিয়ারকে বাংলাদেশ থেকে সরাসরি জাপানে নিয়োগ দিতে আনতে চাই। এটাই আমাদের মিশন। তো এটা হচ্ছে আমাদের মানে ওই মানে পরিচিত বললাম। আচ্ছা সরি, নিচে ফাতমির পরিচয় একটু বলেন। ফাতমিও হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডে ছিল। ও ২০০৯ সালে ওই রিৎসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে জাপানে আসে। তো আমাদের দুইজনের ব্যাকগ্রাউন্ড পুরোপুরি ডিফারেন্ট। আমি ছিলাম ইঞ্জিনিয়ারিং এ মেইনলি, আর ও ছিল টোটালি বিজনেসে। তো জাপানে একটা বড় কোম্পানি আছে ওই কেডিডিআই নামে একটা কোম্পানি, খুবই বড় হচ্ছে ওরা, মানে মোবাইল নেটওয়ার্কিং কোম্পানি। তো ওই কোম্পানিতে ও ক্যারিয়ার শুরু করে, তারপর ও বিভিন্ন স্টার্টআপে কাজ করেছে এবং ওর নিজেরও ভেঞ্চার আছে আর কি। তো আমরা ২ জন মিলে আসলে কোম্পানিটা শুরু করেছি।
আচ্ছা, তারপর তাহলে পরের স্লাইডে যাই। তো পরের স্লাইডে আজকের এজেন্ডা আছে। আজকের মিটিং এ আমরা আপনাদেরকে কি ইনফরমেশন দেব, এটা বলি। তো প্রথমটা হচ্ছে মানে হোয়াই ওয়ার্ক ইন জাপান, মানে আসলে জাপানে কেন আসবেন। তো এটা একটা আমাদের দিক থেকে আমরা অ্যাপ্রোচ করব যে জাপানের আসলে হোয়াট ইজ দ্য ফ্যাসিনেটেড থিংস অ্যাবাউট জাপান, এটা জানাবো। তারপর হচ্ছে জাপানে কি ধরনের জব অপরচুনিটিস আছে মেইনলি আইটি ইঞ্জিনিয়ারদের জন্য, সেটা জানাবো। তারপর হচ্ছে জাপানিজ ওয়ার্ক কালচার, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং অনেক সময় বললাম যে যেটা বাংলাদেশিরা জাপানে ক্যারিয়ারে অনেকেই প্রোগ্রেস করতেছে, আবার অনেকে প্রোগ্রেস করতে পারতেছে না। তো আন্ডারস্ট্যান্ডিং জাপানের ওয়ার্ক কালচার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা বলবো না। তারপর হচ্ছে বোধহয় আপনারা যেটা সবাই জানতে চাচ্ছেন, রিকোয়ারমেন্টস ফর ওয়ার্কিং ইন জাপান, মানে জাপানে কাজ করতে হলে আপনাদেরকে কি কি ধরনের স্কিল বিল্ড আপ করতে হবে সেটা নিয়ে জানাবো। শেষেরটা হচ্ছে প্রসিজিওর, হাউ টু অ্যাপ্লাই ফর জবস ইন জাপান, জাপানে কিভাবে আবেদন করতে হবে, এন্ড হচ্ছে কিউএ সেশন, এটা নিয়ে হচ্ছে আমরা বলবো আর কি। আচ্ছা, তো এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আমরা শেষে যদি কিউএ রাখছি, বাট প্রশ্ন থাকলে কিছু না, সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন। তো আমাদের যখন কিউএ সেশন শুরু হবে তখন মাইক্রোফোন অন করে প্রশ্ন করবেন, বাট ইন দ্য মিড টাইম প্লিজ মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন আর কি। আচ্ছা, তো আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। হোয়াই ওয়ার্ক ইন জাপান। তো আমি আসলে জাপানে 16 বছর আছি এবং আমি প্রায় বিশ্বের 9টা বা 10টা দেশ ভ্রমণ করেছি। তো এই এক্সপিরিয়েন্স থেকে আমি আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আপনারা আসলে জানেন যেটা জাপান হ্যাজ ভেরি স্ট্রং ইকোনমি। তো জাপান আসলে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ছিল ইউএস এর পর, বাট এখন চায়না খুবই আগায় যাচ্ছে এবং ইন্ডিয়া বোধহয় আগায় যাবে আর কি, ব্রাজিলও আগায় যাচ্ছে, বাট কারেন্টলি বোধহয় ফোর্থ, আমার জানা মতো ফোর্থ হচ্ছে বিগেস্ট। তবে জাপানের জনসংখ্যা কিন্তু অনেক কম। ইউএস এর যে জনসংখ্যা যেখানে প্রায় 32 কোটি বা 36 কোটি, জাপানের জনসংখ্যা হচ্ছে সেখানে 12 কোটি। এবং জাপানের আয়তন হচ্ছে ইউএস এর তুলনায় প্রায় জানি না কত 20 ভাগের 1 ভাগ বা 30 ভাগের 1 ভাগ, মানে আয়তনে খুবই ছোট একটা দেশ, ঠিক আছে। এবং জনসংখ্যা অত বেশি না, কিন্তু তারা হচ্ছে হিউজ টেকনোলজিক্যালি অ্যাডভান্স এবং তাদের জিডিপি হচ্ছে অনেক বড়। আচ্ছা, তারপরে হচ্ছে জাপানে এখন কেন সবাই আসলে জাপানে কাজের সুযোগ নিয়ে কথা বলছে, সেটা হচ্ছে মানে ফরচুনেটলি আর আনফরচুনেটলি জাপানে 1950 দিকে একটা পপুলেশন বুম হয়েছিল। তো এই কারণে 1980 থেকে 1990 এর মধ্যে জাপান ছিল দ্য পিক অফ দেয়ার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। বাট তারপরে এদের জনসংখ্যা কমতে শুরু করে। আর এখন এদের জনসংখ্যার বৃদ্ধির হার এত কমে গেছে যে ইন ফিউচার যে এদের এই গ্রোথটাকে যে কন্টিনিউ করবে এইরকম ওয়ার্কফোর্স নাই। জাপানে আসলে বয়স্ক লোকের সংখ্যা ইয়াং লোকের চেয়ে বেশি। এবং বয়স্ক লোক থাকলে কি করতে হয়, জাপানের সরকার যেহেতু তাদের দেখাশোনা করবে, তাকে পেনশন দিতে হয়। মানে পেনশনের টাকাটা আসে ইয়াং লোকজন যারা কাজ করবে তাদের বেতনের থেকে, ট্যাক্স থেকে। তো ইয়াং লোকজন যদি না থাকে তাহলে এই যে বয়স্ক এই জনগোষ্ঠী তাদের কিন্তু পেনশন সরকার দিতে পারবে না, তো আর কি মানে কলাপস করবে সিস্টেমটা। তো এই জন্যই জাপান হচ্ছে তাদের এই মানে কলকারখানা বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এগুলোকে কন্টিনিউ রাখার জন্য, যেহেতু তাদের নিজ দেশে জনশক্তি না পাওয়া যাচ্ছে না, তাই বাইরের বিভিন্ন দেশ থেকে জনশক্তি নিয়ে আসতেছে। তো এটা না বাংলাদেশের জন্য আসলে খুবই বড় সুযোগ এটা আর কি। এবং পার্টিকুলারলি বলবো হচ্ছে জাপানের আইটি ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে কেয়ার গিভার, মানে যেটা বললাম যে বয়স্ক লোকজন বেড়ে যাচ্ছে, তারা তো ঠিক মতো নিজেদের টেক কেয়ার করতে পারে না, তাদের টেক কেয়ারের জন্য লোক দরকার। তো এই কেয়ার গিভার লোকজন হচ্ছে বর্তমানে হচ্ছে ফিলিপিন থেকে প্রচুর আসে, তাইওয়ান থেকে প্রচুর আসে, ভিয়েতনাম থেকে প্রচুর আসে। বাংলাদেশ থেকে যায় খুবই কম, বছরে বোধহয় 30-40 জনও যায় না, এই অবস্থা। তারপরে আরেকটা হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি। জাপানের ট্যুরিজম হচ্ছে প্রায় এদের জিডিপি এর সেকেন্ড বা থার্ড মানে সোর্স আর কি, ট্যুরিজম। বাট জাপানের জনসংখ্যা কমে যাওয়ার কারণে এদের ফ্যাসিলিটিস গুলা যেমন হোটেল রিসোর্ট এগুলাতে আসলে লোকজন পাচ্ছে না এরা। তো এদের জিডিপি যেহেতু কন্টিনিউ করতে হবে, যেহেতু প্রচুর লোকজন জাপানে ট্যুর করতে আসে, তাদেরকে তো সার্ভিসটা দিতে হবে। এই জন্য হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেও প্রচুর লোক নিচ্ছে আর কি জাপান। আচ্ছা, তারপরে জাপানের আরেকটা কি হচ্ছে, জাপানের স্যালারি খুবই কম্পিটিটিভ, মানে বাংলাদেশের তুলনায় অনেক হাই, এবং এদের সোশ্যাল বেনিফিট, সোশ্যাল সিকিউরিটি এগুলো হচ্ছে খুবই ভালো। এবং হচ্ছে আসলে জাপানের সিস্টেমটা এমন, গভর্নমেন্ট ইজ ভেরি প্রোটেক্টিভ, মানে প্রত্যেকটা এমপ্লয়ি কর্মীর যে রাইট, তাদের অধিকার, এটা মানে করার জন্য। আপনারা কি জানেন জাপানে কিন্তু কোনো কোম্পানি থেকে কাউকে ফায়ার করতে পারে না কর্মীদেরকে, মানে বাই জাপানের ল কোনো কোম্পানি তাদের কর্মীদেরকে ফায়ার করতে পারবে না, এক্সেপ্ট মানে খুবই সিভিয়ার কিছু কেস আছে 3-4টা,
ওগুলা ছাড়া ফায়ার করতে পারে। তো আপনারা ইউএসএ যারা শোনেন বা ইউরোপিয়ান কোম্পানি গুলোতে হয়তো অত ইউএসএ যে কোনো কোম্পানিতেই ওদের একটা দেখা যাচ্ছে যে 1 বছর বিক্রি মানে সেলস কম হয়েছে, 1,000 কর্মীকে বা 2,000 কর্মীকে ছাঁটাই করে দিল, সবাই কিন্তু ভয়ে ভয়ে থাকে। তো জাপান আসলে এই ব্যাপারটা নাই, মানে আনলেস আপনি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে না জড়ান, ওই কোম্পানি কখনো আপনাকে ফায়ার করতে পারবে না। এইরকম এদের স্ট্রং মানে এমপ্লয়ীদের রাইট আছে আর কি। আর অবশ্যই জাপানের কালচার খুবই রিচ এবং কোয়ালিটি অফ লাইফ, তো আমি বলবো ইট ইস দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে কোয়ালিটি অফ লাইফ, জাপানের যে জীবনযাত্রার মান মানে এত সিকিউর, মানে রাত 1টা 2টার দিকে একা একা হেঁটে আসবেন, কোনো সমস্যা নাই। আমার বাচ্চার বয়স হচ্ছে 6 বছর, সে সকাল 7:30টায় একা একা স্কুলে যায়, 5টার সময় একা একা চলে আসে, আমরা কোনো টেনশন করি না। অনেক সময় আমার বড় ছেলে, ওর বয়স 11 বছর, দেখা যাচ্ছে রাত 9:30 বা 10:30টার সময় বাসে করে একা একা বাসায় ফিরতেছে, মানে কোনো টেনশন নেই আর কি, মানে এত সিকিউর আর কি। এবং সবকিছু খুবই আপনার বলবো কমফোর্টেবল, সাজানো গোছানো আর কি। তো এটা বলো, মানে আমার নিজের, আমি ইউএসএ গেছি, ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে গেছি, আসলে জাপানের সাথে যে জাপানের সার্ভিস বা লিভিং স্ট্যান্ডার্ড যে মান, এটার সাথে আসলে কোনো দেশের মানে তুলনা হয় না আর কি। তো এটা আর কি আপনাদেরকে জানিয়ে রাখলাম আর কি। আচ্ছা, তো তো এটা সামারাইজ করলে আসলে যেটা বলবো যে জাপানে আসলে এখন ওয়ার্ক ফোর্স ইজ ডিক্লাইনিং, এদের জনশক্তি কমে যাচ্ছে, নিজেদের জনশক্তি কমে যাচ্ছে। তো এই কারণে এরা বাইরের বিভিন্ন দেশ থেকে জনশক্তিকে নিয়ে আসতেছে। বাট বাংলাদেশের এই প্রসেসটা আসলে এইভাবে গড়ে ওঠে নাই এবং লোকজন আসলে সঠিক তথ্য জানেও না। তো এই কারণে আসলে বাংলাদেশের সিস্টেমটা কেমন যেন হযবরল, অগোছালো। তো এইটা আমরা একটা স্ট্রাকচারড ওয়েতে করার চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, পরেরটাই যাই। আচ্ছা, এখন আজকে আমাদের এই আজকের সেশনের মেইন বিষয় যেহেতু হচ্ছে আইটি ইঞ্জিনিয়ারদের জব অপরচুনিটি নিয়ে, তো সেটা নিয়ে একটু বলবো। তো জাপানে আসলে আইটি ইঞ্জিনিয়ারদের কেন মানে সুযোগ এত বেশি সেটা বলি। জাপান কিন্তু হিউজলি টেকনোলজিক্যাল অ্যাডভান্স। সত্যি কথা, জাপানের রেস্টুরেন্টে রোবট সার্ভ করে, মানে আমি দুপুরে যে রেস্টুরেন্টে খাইতে যাই, রোবট সার্ভ করে, রোবট প্লেটে করে এই প্লেট নিয়ে এসে আমার টেবিলে রাখে, আমি নিলে আবার চলে যাই। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। এবং এদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম সবকিছু অটোমেটেড, এবং আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমটা সবকিছু অটোমেটেড। তো এদের সবকিছু সিস্টেমটা গড়ে উঠেছে হচ্ছে আপনার মানে ইন্টারনেটের উপর ভিত্তি করে। তো এখন যেহেতু এদের স্কিলড ইঞ্জিনিয়ার দরকার, এই সিস্টেমটাকে কন্টিনিউ করতে হবে এবং এটাকে এক্সপ্যান্ড করতে হবে, এটার যে গ্রোথ এটাকে কন্টিনিউ করতে হবে। তো আসলে এদের মানে জনসংখ্যা কমে গেলে যা হয়, স্কিল লোকজন কমতে থাকে। এখন ধরেন জনসংখ্যা যে 10 ভাগ হয়ে যায়, আইটি ইঞ্জিনিয়ারও তো হয়ে যাবে 10 ভাগের 1 ভাগ বা 100 ভাগের 1 ভাগ। বাট এদের সিস্টেমটা যেহেতু মানে টেকনোলজির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তো এদের প্রচুর টেকনিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, ঠিক আছে। এই জন্য হচ্ছে জাপানের, আমি বলবো এটাই হচ্ছে ফরেনারদের জন্য খুবই ভালো সুযোগ। আর আইটি ইঞ্জিনিয়ারদের ভালো সুযোগের আর একটা কারণ যেটা বলবো, সেটা হচ্ছে জাপানে লোকজন আসতে পারে না বা ক্যারিয়ার করতে পারে না, সেটা বিগেস্ট রিজন হচ্ছে তাদেরকে জাপানিজ শিখতে হয়, ফ্লুয়েন্টলি জাপানি শিখতে হয়। বাট আইটি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এই ক্ষেত্রে একটা ছাড় দেওয়া হয় কিছুটা ভিসা প্রসেস বা এবং ইন্টারভিউ প্রসেসে। কারণ আইটি ইঞ্জিনিয়ার যেহেতু তাদেরকে মেইনলি ওই তাদের পিসিতে কোডিং করতে হবে, যেহেতু তাদেরকে হয়তো ইউজারদের সাথে বা কাস্টমারদের সাথে রেগুলার বেসে কথা না বললেও চলতে পারে, ঠিক আছে। হয়তো সে যে টেকনিক্যাল যে স্কিল থাকে, তাহলে তাকে হয়তো কাজটা বুঝিয়ে দিলে সে করতে পারবে। এই জন্য জাপানিজ লেভেলে একটু তারা আর কি কনসেশন করে আর কি। তো এটাই হচ্ছে বলে আইটি ইঞ্জিনিয়ারের জন্য খুবই ভালো সুযোগ। আচ্ছা, তো বলি কি ধরনের জব আছে আইটি ইন্টার্নের জন্য। ফার্স্ট থিং হচ্ছে ওয়েব ডেভেলপার, মানে এটা অ্যাজ ইউজুয়াল ওয়ার্ল্ড এর, তো আপনার হচ্ছে ওয়েব সিস্টেম এর ভিত্তি করে এদের ব্যাংকিং থেকে শুরু করে ট্রিটমেন্ট, মেডিকেল, সেলস, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম, এভরিথিং ইজ রানস অন ইন্টারনেট আর কি। তো এদের জন্য ওয়েব ডেভেলপারের চাহিদা হচ্ছে সবচেয়ে বেশি, এবং ফুল স্ট্যাক ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, এগুলা ইদানিং ডেটা ইঞ্জিনিয়ারদের চাহিদা খুব বাড়তেছে আর কি। তারপর হচ্ছে নেটিভ অ্যাপ্লিকেশন ডেভেলপার, মানে আপনি স্মার্টফোনের অ্যাপ ডেভেলপ করতে পারেন কিনা, যেহেতু এদের বিভিন্ন মানে যেমন এই খাবার অর্ডার দিলে জাপানে খাবার অর্ডার কিন্তু এখন ওইটার কি দেয় না, ওই হচ্ছে আপনার টেবিলের উপর একটা ট্যাবলেট রাখা থাকে, ওই ট্যাবলেটে কাস্টমাররা নিজের মতো অর্ডার করে দেয়। আবার তারা পে করে চলে যাওয়ার সময় লোক নাই, ওই কাউন্টারের ওইখানে ওই ট্যাবলেট থাকে, ট্যাবলেটে সে নিজেদের ইনফরমেশন দিয়ে ক্রেডিট কার্ড পাঞ্চ করে পেমেন্ট করে চলে যায়। তো সবকিছু এরকম রানিং আপনার হচ্ছে কোনো না কোনো আইটি ডিভাইসে রান করে। তো ওই ডিভাইস গুলোর জন্য ওই নেটিভ অ্যাপ্লিকেশন এই ডেভেলপ করার মতো ইঞ্জিনিয়ার দরকার আর কি। আচ্ছা, তারপর আর একটা হচ্ছে ব্রিজ ইঞ্জিনিয়ার। তো ব্রিজ ইঞ্জিনিয়ার ব্যাপারটা কেমন, তো জাপানের যেহেতু ওরা ভালো মানের আইটি ইঞ্জিনিয়ার পাচ্ছে না, তো ওরা যে কাজটা শুরু করছিল যেটা ওই মানে শুরু করতে ফার্স্ট ইন্ডিয়া থেকে শুরু হয়েছিল, মানে ওরা ওদের ডেভেলপমেন্ট কাজগুলো ইন্ডিয়ার কোম্পানিকে দিয়ে দিত। বাট যেহেতু ইন্ডিয়ান ওরা জাপানিজ বোঝে না, আর জাপানিরা ইংলিশ বলতে পারে না, তো মাঝখানে একটা ইঞ্জিনিয়ারদেরকে রাখতো যাকে বলতো ব্রিজ ইঞ্জিনিয়ার, মানে দুই প্রান্তকে কানেক্ট করবে। এবং ব্রিজ ইঞ্জিনিয়ার হয়তো বাইলিঙ্গুয়াল, মানে সে জাপানিজে বলতে পারে, ইংলিশে বলতে পারে। ব্রিজ ইঞ্জিনিয়ারটা তো জাপানের কাস্টমারদের রিকোয়ারমেন্ট শুনে ওইটা হচ্ছে ধরেন ইন্ডিয়ার যে আইটি টিম আছে তাদেরকে এক্সপ্লেইন করতো।
তো এই ব্যাপারটা এবার ইন্ডিয়ার পরে চলে যায় ভিয়েতনামে। এখন ভিয়েতনামে প্রচুর মানে এটা বুম করতেছে আসলে জাপানের, মানে আমি বলবো ভিয়েতনামের আইটি ডেভেলপমেন্ট টেকনোলজির 90% এর টার্গেট থাকে হচ্ছে জাপানকে কোনো না কোনো ভাবে সার্ভিস দেওয়া। আইদার ইঞ্জিনিয়াররা ওই ইউনিভার্সিটি থেকে ওরা জাপানে শেখা শুরু করে ওরা হয়তো ভিয়েতনাম থেকে কোনো জাপানিজ কোম্পানির সাথে ডিরেক্টলি কাজ করবে অথবা জাপানে চলে আসবে, এদের টার্গেট থাকে এটা। মানে আমাদের দেশে যেমন ইঞ্জিনিয়াররা ওই টোফেল বা জিআরই দিয়ে এদের চিন্তা থাকে হচ্ছে ইউএস তে যাবে বা কানাডাতে যাবে, ভিয়েতনামের ইঞ্জিনিয়ারদের চিন্তা থাকে তারা জাপানে চলে আসবে আর কি। তো এইভাবে এখনো হচ্ছে বাংলাদেশের কিছু কিছু কোম্পানি চেষ্টা করতেছে, বাট স্টিল আমি বলবো এটা মানে গ্রোয়িং, এবং ভিয়েতনামের যে ওদের যে মানে এই কি বলবো জাপানের যে ডিমান্ড তার তুলনায় আসলে বাংলাদেশ এখনো আসলে কিছুই না। বাট ইফ ইউ আর এ বাইলিঙ্গুয়াল ইঞ্জিনিয়ার, মানে ইংলিশ এবং জাপানিজ দুটাই বলতে পারেন, আপনার খুবই হিউজ চাহিদা আছে জাপানে আর কি। আচ্ছা, তারপর একটা ডেটা ইঞ্জিনিয়ার। তো ডেটা ইঞ্জিনিয়ার কারণ ইদানিং যেটা হচ্ছে আপনার মানে এআই চলে আসার পর বিগ ডেটা, মেশিন লার্নিং, এআই এগুলো সব কোম্পানি চেষ্টা করতেছে, তো এদেরও তো মানে আসলে ইভলভ করতে হবে। তো এই জন্য এখন জাপানের সব কোম্পানি চেষ্টা করে তাদের ডেটা গুলাকে আর কিভাবে এফেক্টিভ ওয়েতে ইউজ করা যায়, ওইগুলা প্রসেস গুলাকে কিভাবে অটোমেটেড করা যায়। তো এগুলো তো না ডেটা ইঞ্জিনিয়ারের চাহিদাও এখন খুব বাড়তেছে। এবং ফাইনাল হচ্ছে ইন জেনারেল সিস্টেম ইঞ্জিনিয়ার। এখন সিস্টেম ইঞ্জিনিয়ার বলতে এদেরকে প্ল্যাটফর্ম মেইনটেন্যান্স, এদের ওয়েব সার্ভিসটা মেইনটেন্যান্স, যে প্ল্যাটফর্ম রান করতেছে সেগুলো মেইনটেন্যান্স, তো এই টাইপ ইঞ্জিনিয়ারের দরকার। আচ্ছা, তো এটা বললাম যে এই টাইপ মানে মেইনলি আইটির ক্ষেত্রে আপনার ওয়েব ডেভেলপার থেকে শুরু করে মানে ইন জেনারেল সব রোলেই মানে সুযোগ আছে আর কি। এখন জাপান আইটি ইঞ্জিনিয়ারদের মানে বেতন কেমন, স্যালারি কেমন? তো জাপানের বিভিন্ন ক্যাটাগরির বেতন আছে, বাট তাদের মধ্যে ইন জেনারেল আইটি ইঞ্জিনিয়ারদের বেতন টপ মানে বেশির দিকে আর কি, ঠিক আছে, খুব বেশির দিকে। তো এমন ধরেন একজন ফ্রেশার্স সে তার ক্যারিয়ারে শুরু করবে হচ্ছে ধরেন 3.5 মিলিয়ন জাপানিজ ইয়েন যদি বলি, তাহলে বাংলাদেশ টাকায় কত হবে, বছরে প্রায় ধরেন 25 লাখ টাকা বা একটু বলে 27-28 লাখ টাকা হচ্ছে বেতন, বাৎসরিক বেতন আর কি, ঠিক আছে এরকম। আর আপনার যদি 5-6 বছরের এক্সপিরিয়েন্স থাকে এবং আপনি খুব ভালো সলিড ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, ফুল স্ট্যাক এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে বলবো যে আপনি ইজিলি বছরে 6 মিলিয়ন প্রায় বাংলাদেশ টাকায় প্রায় 45 লাখ টাকা মানে বেতনের কোম্পানিতে জয়েন করতে পারবেন আর কি, ঠিক আছে এরকম আর কি শুধু। আচ্ছা, আর এখন কাদের জন্য হাইস্ট ডিমান্ড, যেটা বললাম ফরেন বাইলিঙ্গুয়াল ইঞ্জিনিয়ার, মানে যারা কিনা ইংলিশ এবং জাপানিজ দুইটাই বলতে পারে, এই ধরনের আইটি ইঞ্জিনিয়ার আসলেই হাইস্ট ডিমান্ড। মানে আপনি বলবো যে খুব ইজিলি মানে বছরে মানে আপনি যদি দুইটাতে ফ্লুয়েন্ট হয়ে থাকেন বছরে মানে প্রায় 80 লাখ বা 70 লাখ টাকার বেতনে কি জয়েন করতে পারেন আর কি। আচ্ছা, তখন এই তথ্যগুলো কেন দিচ্ছি, কোথা থেকে দিচ্ছি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দিচ্ছি। কারণ আমার আগের কোম্পানিতে আমি ইঞ্জিনিয়ার হায়ার করতাম, মানে আমার টিমে ইঞ্জিনিয়ার নিজেকে হায়ার করতে হতো। তো তখনও আসলে আমার ওইখানে দেখা যাচ্ছে বেতন থেকে ধারণা পাইছে কেমন। যেমন আমার টিমেও যেসব ইঞ্জিনিয়ার ছিল তাদের এভারেজ স্যালারি ছিল বছরে প্রায় 8.5 মিলিয়ন জাপানিজ ইয়েনের মতো, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে 70 লাখ টাকার মতো। তো এই টাইপ ইঞ্জিনিয়ারকে জয়েন করতাম। তো মানে এবং যারা জয়েন করতাম তারা বুঝতেছেন তো মানে হাই বেশি বেতনে জয়েন করতেছে তাদের মানে এক্সপিরিয়েন্সটা স্কিল লেভেল আর কি ওই রকম সলিড আর কি, ওই রকম ইঞ্জিনিয়ার হতো এটা। তো এইখানে একটা জিনিস বলতে চাই, সবাই বলে যে জাপানে আসতে হলে ভাই কত টাকা লাগবে, আসলে আমি যেটা বলি এখানে টাকা কোনো বিষয় না, বিষয় হচ্ছে আপনার কি পরিমাণ স্কিল লাগবে, ঠিক আছে। আপনি যদি স্কিলড হন আমরা আপনাকে বিনা টাকায় জাপানে নিয়ে আসবো, সেটাই সেই জন্যই আসলে আজকের কথা আর কি। তো আমাদের সাথে আসলে আপনাদের টাকা পয়সা কোনো লেনদেন নাই, আমাদের সাথে আপনার লেনদেন হবে আপনার স্কিল লেভেল কতটুকু এটা নিয়ে আর কি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো পরের স্লাইডে যাই আর কি। আচ্ছা, এইটা একটু গুরুত্বপূর্ণ কেন, এটা গুরুত্বপূর্ণ কেন হচ্ছে জাপানের ওয়ার্ক কালচার যেটা বলি, আপনারা তো বোধহয় দেখছেন যে বলেন বাইডেন বলে জাপানিরা খুবই ভদ্র, তারা খুবই হাসি খুশি, তারা কাতার বিশ্বকাপের সময় স্টেডিয়াম নোংরা হইলে তারা নিজেরাই আবার স্টেডিয়াম পরিষ্কার করে নিজেরাই চলে আসে, এরকম খুবই বিনয়ী হয়, হেসে হেসে কথা বলে। তো এই ব্যাপারটা কেন, এটা হচ্ছে এদের কালচারের একটা অংশ। এরা মানে ছোটবেলা থেকেই এই পরিবেশে বড় হয়, মানে ছোটবেলা থেকে এরা এইভাবে গড়ে ওঠে। এবং এদের মধ্যে একটা জিনিস যেটা খুবই আমাদের জন্য একটু খুবই মানে মেনে নিতে কষ্ট হয়, যেটা হচ্ছে এদের মধ্যে আসলে ইন্ডিভিজুয়ালিজম, মানে আমি সবার চেয়ে আলাদা, আমি এক্সেপশনাল, আমি বস, এই টাইপ মেন্টালিটি নাই। এন্ড এই টাইপ মেন্টালিটি হচ্ছে এরা টলারেট করে না। তো আপনার যদি এই টাইপ মেন্টালিটি থাকে আপনি হচ্ছে টিমের মধ্যে এক ঘরে হয়ে যাবেন, মানে আপনার সাথে কেউ কথা বলতে কমফোর্টেবল ফিল করবেন আর কি। এদের হচ্ছে সবচেয়ে গ্রুপ ওয়ার্ক, টিম ওয়ার্ক,
ঠিক আছে? তো এই জন্য এদের এই কালচারটা বোঝা খুবই জরুরি। এই কালচারটা যদি না বোঝেন আপনার দেখবেন যে কোম্পানিতে আপনার সমস্যার পর সমস্যার পর সমস্যা হচ্ছে এবং you will not be able to progress in your career. তো কিছু ওয়ার্ক কালচারে আমি কিছু বিষয় বলি। এক হচ্ছে যেটা হচ্ছে পাংচুয়ালিটি বা সময়ানুবর্তিতা। তো ১ নাম্বার যেটা জাপানে হচ্ছে ১ সেকেন্ড লেট মানে আপনি লেট। সত্যি কথা। মানে ১ সেকেন্ড লেট মানে এটা যেকোনো জায়গায় মানে আপনার বন্ধুর সাথে মিটিং এ হোক, আপনার ফিয়ান্সির সাথে মিটিং এ হোক বা আপনার বসের সাথে মিটিং এ হোক। ১ মিনিট লেট মানে আপনি হচ্ছেন লেট। আপনি আপনারা হয়তো দেখছেন ভিডিওতে যে জাপানের ট্রেন কিন্তু সেকেন্ড মেইনটেইন করে চলে। এটা জানেন? ৫টা বেজে ১১ মিনিটে ট্রেন আসার কথা থাকলে ৫টা বেজে ১১ মিনিটে ট্রেনটা প্ল্যাটফর্মে আসবে। এবং এদের মানে টোকিওতে তো মানে একদিনে প্রায় মানে স্টপেজ কয়েক লাখ বার ট্রেন থামে এবং চলে আরকি। এবং সাধারণত কোনো ট্রেনে লেট হয় না। মানে আনলেস দেয়ার ইস অ্যান অ্যাক্সিডেন্ট। তাহলে এটা হচ্ছে এদের কালচারের একটা অংশ আরকি, সময়ানুবর্তিতা। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের মেনে নিতে কষ্ট হয় আরকি। তো ব্যাপারটা হচ্ছে এই মানে এই ব্যাপারটা আপনাদেরকে খুবই স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে। ঠিক আছে? যে কোথাও কারো সাথে ৫টা ১০ এ মিট করব মানে আমি ৫টা ৫ এ ওইখানে উপস্থিত থাকবো। এবং ৫টা ১০ এ যাতে আমরা কাজটা শুরু করতে পারি। ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে এরকম আরকি। এটার জন্য সময়ানুবর্তিতা বা আরেকটা যেটা বললাম কমিটমেন্ট, রিলায়েবিলিটি। এরা কেউ ফালতু কথা বলে না, ফালতু কথা শুনতে পছন্দ করে না। হ্যাঁ, হ্যাঁ, করে দেব, হয়ে যাবে চিন্তা করেন না। এদের কথাবার্তা এই টাইপ কিন্তু কোন জিনিস নাই। এবং আপনি যদি একবার মুখ দিয়ে বলেন যে, "হ্যাঁ, আমি এটা করব", দ্যাট মিনস আপনার মানে যেকোনোভাবেই হোক এটা করতেই হবে। আদারওয়াইজ আপনি আপনার ক্রেডিবিলিটি হারাবেন। তো একবার যদি ব্যাপারটা হয় তারপরে দেখবেন যে লোকজন আর আপনাকে ট্রাস্ট করতেছে না। গুরুত্বপূর্ণ কাজে আপনাকে কিছুই দিবে না। ঠিক আছে? ব্যাপারটা হয়ে যাবে হচ্ছে এইরকম। তো এটাই মানে ওদের মানে কথা যেটা বলে এটা খুবই গুরুত্বপূর্ণ। ভেবে, ভেবে কথা বলে এবং ওরা যেটা বলে সেটা হচ্ছে করে। তো এখন এইজন্য ওরা এমন কথা বলে না যেটা ওরা করতে পারবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মানে অনেক সময় আমরা বাংলাদেশি বা ইন্ডিয়ানদের আমি দেখছি যে একটা আমরা চেষ্টা করি যে আমরা নিজেদেরকে প্রুভ করতে চাই যে আমি খুবই ভালো পারি। অন্যদের চেয়ে আমাকে দেন আমি করে ফেলবো, করে দিব। তারপর দেখা যায় যে কোনো খবর নাই। আমার বাবার অসুখ হয়েছিল, মায়ের অসুখ হয়েছিল। ওইদিন ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল করতে পারি নাই। সো বাট আসলে জাপানিজ কালচারে এই টাইপ বিহেভিয়ার এর কোনো প্লেস নাই। তো এটা একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস আরকি। ঠিক আছে? তো এভরিওয়ান ইস কমিটেড মানে সলিড আরকি। মানে আপনি যেটা বলবেন, মানে আপনি যেটা করতে পারবেন সেটাই বলবেন। আবার আপনি যেটা বলবেন সেটা হচ্ছে করে দেখাবেন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম আরকি। আচ্ছা। আর লাস্ট থিং এই টপিকটা আগেই বলছিলাম যে গ্রুপ হারমনি এবং টিম ওয়ার্ক। তো যেটা বলছেন জাপানিজ কালচার আসলে এদের এটা একটু মানে ভালো মন্দ ২ টাই দিক আছে কিন্তু খারাপ করার কিছু নাই। এরা ইন্ডিভিজুয়ালিজম অতটা পছন্দ করে না। এরা কাইন্ড অফ গ্রুপ কালচার। সো ডিসিশন সব গ্রুপে নিতে হয় এবং আসলে একজন নিজেকে গ্রুপের সবার চেয়ে আলাদা হয়ে লিডারশিপ নেওয়া আ খুবই স্ট্রংলি এইটাই করা উচিত। এইভাবে বলা এটা আরকি বলে না। এরা বলে না যে তা না, বলে বাট শোয়িং রেসপেক্ট টু আদার পিপলস ওপিনিয়ন আরকি। ঠিক আছে? মানে নিজে একা বস হতে চাওয়া এটা আসলে জাপানিজ মানে কালচারের সাথে ভালো মতো যাবে না আরকি। ঠিক আছে? তো এই কয়টা হচ্ছে এদের ওয়ার্ক কালচারের জিনিস বললাম। তো এটা আমি লিখেছি যে আপনারা যদি মানে জাপানিজ কালচারের সাথে ব্লেন্ড ইন হয়ে যেতে পারেন। এখন ব্লেন্ড ইন না যে আপনাকে পুরো বছর জাপানিজ হতে হবে। এমন না। আপনি এদের কালচারটা বোঝেন এবং এদের কালচারের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের কালচারটাকে রেসপেক্ট করেন। যেমন ৫টা ১০ এ দেখা করার কথা বলছিলেন, ৫টা ১০ এ দেখা করেন। দেরি কইরেন না। কালকে কথা দিচ্ছিলেন যে আমি এটাই করব, আপনি করে ফেলেন, করে দেখান। ঠিক আছে? তো মানে এই ব্যাপারটা যদি আপনারা মেইনটেইন করতে পারেন তাহলে জাপান ইস এ ভেরি কমফোর্টেবল কান্ট্রি টু লিভ মানে বাস করার জন্য সত্যি কথা। আমি তো ১৫ বছর ধরে জাপানে আছি। মানে কখনো যে ক্ল্যাশ হয় নাই বা আমারও প্রফেশনাল ক্যারিয়ার যে কখনো স্ট্রাগল আসে নাই তা না। বাট মানে আমি ওভারকাম করতে পারছি আরকি। ঠিক আছে? তো মানে আপনারা যদি ওদের কালচারটা বোঝার চেষ্টা করেন, মানে সেখানে কোনো প্রবলেম হওয়ার কথা না আরকি। তো এটা হচ্ছে এদের ওয়ার্ক কালচার নিয়ে কথা বললাম। আচ্ছা এরপর আ পরেরটা যাই। এটা বোধহয় আপনার রিকোয়ারমেন্টস ফর ওয়ার্কিং ইন জাপান। জাপানে আসতে হলে আসলে কি স্কিল দরকার? তো এই যে আমি ডান পাশে বড় করে দেখে দিয়েছি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল। জাপানিজ জানতে হবে আসলে আপনাদেরকে। ঠিক আছে? এটাই। জাপানিজ জানতে হবে। যেকোনো কাজের জন্য আসতে চান। তো এখানে আমি আসলে আপনাকে কিছু স্টোরি বলবো। মানে আমি তো গত বছর বিশেষ করে প্রচুর ফোন পাই। জাপানে যারা বাংলাদেশে, "ভাই আমাকে একটা কাজ দেন।" ঠিক আছে? আচ্ছা আপনার খবর কি? ওরা বলে যে, "আমি তো আসলে দালালের মাধ্যমে জাপানে আসছিলাম। ভাষা-টাষা কিছু জানি না। ওই নাম কস্ট একটা কোম্পানিতে ওরা আমাকে ভিসা করে দিয়ে আসছে। এখানে আসার পর দেখি কোন কাজ নাই। কাজ নাই আর আমার কাজ লাগবে। আচ্ছা আপনি কি জাপানিজ পারেন? না। তখন তো আসলে আমাদের পক্ষে ইম্পসিবল। এরকম অনেক লোক জাপানে আছে। ঠিক আছে? যে জাপানিজ না জেনে মনে করে যে মানে শুনতে খারাপ শোনা গেলে লোকজন মনে করে জাপানের রাস্তাঘাটে টাকা-পয়সা পড়ে থাকে। প্লেন থেকে নামবো আর টাকা-পয়সা কুড়ানো শুরু করব। বাট ইটস নট লাইক দ্যাট।
হ্যাঁ, আপনি টাকা পয়সা উপার্জন করতে পারবেন, বাট আপনাকে সেই লেভেলের স্কিলড হতে হবে। এবং ফার্স্ট স্কিলড হচ্ছে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল। মানে এটা বিগেস্ট মিস্টেক, জাপানিজ না জেনে জাপানে আইছেন না। এটা আসলে আপনার লাইফটা রুইন্ড হয়ে যাবে, সত্যি কথা। প্রচুর লোকজন এমন আছে, এদেরকে এখন মানে ওই, আর জাপানিজ না জানে যেটা হয়, আপনার আসলে কোনো অধিকার নাই, রাইট নাই, কথা বলতে পারবে না, কিছু না, অন্যজন আপনাকে যা বোঝাবে তাই বলতে হবে। কারণ যেটা বললাম যে জাপানে কিন্তু এমপ্লয়ীদের রাইট, অধিকার সরকার কিন্তু খুব স্ট্রিক্টলি মেনটেন করে। বাট এই জাপানিজ না জানা ফরেনার যেখানে কাজ করে আর কি, সেখানে এদেরকে ওভার টাইম করে, খাটায় মারে, বেতন দেয় 10 ভাগের 1 ভাগ, কোনো লাঞ্চ ব্রেক নাই, কিছুই নাই, কিন্তু আপনি কিছু বলতে পারবেন না, কারণ আপনি জাপানে জানেন না, কার কাছে কমপ্লেন করবেন, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এরকম। তো আমি আবার বলতেছি, জাপানিজ না জেনে জাপানে আসার চিন্তা করেন না, জাপানে আসেও না, আসবেনও না। আপনার লাইফ উইল বি টোটালি ডিস্ট্রয়েড, মানে সত্যি কথা। এবং মানে আমি মানে অসংখ্য এক্সাম্পল জাপানে দেখতেছি আর কি, ঠিক আছে, লোকজন যারা আছে। তো এটাই কি আমরা ফার্স্ট বলতেছিলাম যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল মনে করেন যে এটা আসলে ম্যান্ডেটরি। হ্যাঁ, এখন কাদের জন্য ম্যান্ডেটরি নেই? আপনি ইউনিভার্সিটির প্রফেসর, আপনার 2টা 3টা পিএইচডি ডিগ্রি আছে, আপনি এআই বা মেশিন লার্নিং দিয়ে 5টা 6টা পেপার পাবলিশ করছেন, আর তখন আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজের দরকার নাই, জাপানের কোম্পানিগুলো আপনার রিজিউমে দেখে হায়ার করে আনবে। বাট আপনারা যদি ওই লেভেলের লোকজন না হন, তাহলে ওই জাপানিজ না জেনে জাপানে আসে চিন্তা ভাবনা করে না। তো এটা হচ্ছে ফার্স্ট থিং। আচ্ছা, তারপরে কি হতে হবে? জাপানে ওয়ার্ক করতে আপনাকে ইউনিভার্সিটি গ্রাজুয়েট হতে হবে। এখন আর একটা হচ্ছে লেবার ভিসা বলে, ওটা কথা বাদ দিলাম। আপনার এখানে হয়তো মেইনলি আপনারা যেহেতু সবাই প্রফেশনাল, আইটি প্রফেশনাল মাইন্ডেড জিনিস আসতে যাচ্ছেন, আপনার হচ্ছে ইউনিভার্সিটি গ্রাজুয়েট মানে পাস করতে হবে। এখন জাপানে এটা ইন্টারেস্টিং যে আপনাকে সিএসসি থেকে পাস করতে হবে এমন না, আইটি জিনিস আসতে হলে। আসলে জাপানের ওই এই ব্যাপারটা একটু অদ্ভুত, মানে হচ্ছে ওই জাপানে আপনি ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়ছেন তার উপর ভিত্তি করে আপনি কোন কাজে আবেদন করতে পারবেন এমন কোনো ই নাই। মানে আপনি সাবজেক্ট যাই হোক না কেন, আপনি যে কোনো পজিশনে আবেদন করতে পারবেন। বা আমি ফার্স্ট যে কোম্পানিতে জয়েন করছিলাম, ওই কোম্পানি লিটারেসি থেকে আসছে, লিটারেচারের স্টুডেন্টও 2জন ছিল, দে আর গ্রেট ইঞ্জিনিয়ার, মানে সত্যি কথা বলতে গেলে। মানে তাদের 3 মাসের ট্রেনিং, মানে জাপানের কোম্পানিগুলোর কালচার হচ্ছে ওই, মানে নিউ গ্রেডের ক্ষেত্রে আর কি, নিউ গ্রেডের ক্ষেত্রে ওরা আসলে ওদের কে কোন মেজর ছিল এগুলা দেখে না, ওরা মানে মানুষটা কেমন এটা দেখে হায়ার করে। হায়ার করার পর জাপানে এটাকে বলে ট্রেনিং বলে আর কি, ইন্টারনাল ট্রেনিং। এদেরকে 5 মাস বা 6 মাস কোম্পানি নিজের খরচে ট্রেনিং দেয়, ওদের ওই কোম্পানির কাজের জন্য উপযুক্ত করে তোলে। ওইখানে হচ্ছে ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার হলে তাদেরকে আইটি ট্রেনিং দেওয়া হয়, তারা ওইখান থেকে আর কি স্কিল ডেভেলপ করা শুরু করে আর কি। তো আপনারা যদি আইটি ইঞ্জিনিয়ার আসতে হলে হিসেবে আসতে হলে যে আপনাকে সিএসসি গ্রাজুয়েট হতে হবে এমন কোনো কিছু নাই। মানে আপনি যদি এই মানে ফিলোসফি গ্রাজুয়েট হন বা লিটারেচার গ্রাজুয়েট হন, ইটস ওকে আর কি, ঠিক আছে। বাট ইউনিভার্সিটি গ্রাজুয়েট হতে হবে। তারপর আপনার হচ্ছে বিজনেস লেভেল জাপানিজ কমিউনিকেশন স্কিল। এটা কেন? আপনাকে বিজনেস লেভেল স্কিল মানে আপনাকে ডকুমেন্ট, বিজনেস ডকুমেন্ট জাপানিজ লেখা থাকবে, এটা পড়ে বুঝতে হবে, কাস্টমারদের সাথে কথা বলতে পারতে হবে, ঠিক আছে, এটা আর কি। আচ্ছা, তারপরে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্যাট ফিল্ড। কারণ জাপানের আমি ইন্টারভিউ সিস্টেমটা আসলে খুবই মানে ইফেক্টিভ, মানে আমি যেহেতু মানে প্রায় 30-40 জনের ইন্টারভিউ নিয়েছি এক ইঞ্জিনিয়ারদের। তো ব্যাপারটা হচ্ছে আমি কখনোই আপনার এই ইউনিভার্সিটির রেজাল্ট কেমন ছিল, সিজিপিএ কত ছিল, এটা নিয়ে কোনো প্রশ্ন করি নাই। আমার প্রথম প্রশ্ন শুরু হচ্ছে আপনি বর্তমানে কি জব করতেছেন, কোন কোম্পানিতে আছেন, এবং ওই কোম্পানিতে আপনার রোল কি, মানে ওই কোম্পানিতে আপনি কি ধরনের কাজ করছেন। আমার প্রশ্ন শুরু করে এখান থেকে। সো এভরিওয়ান ইজ ভেরি প্র্যাকটিক্যাল, মানে আপনার কি ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এটা নিয়ে দেখছিল, আপনি কোন ডিগ্রি আছে, আপনি কোন কোডিং কম্পিটিশনে কত প্রাইজ পাইছেন, এগুলা কেউ দেবে না। আপনার এক্সাক্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি কি আছে, সেখান থেকে হচ্ছে কথাবার্তা শুরু হবে আর কি। তো এবং হায়ারিং এ হচ্ছে আপনার যদি, ওরা যখন হায়ারিং করে ওদের তো ক্লিয়ার আইডিয়া থাকে যে ধরেন একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার লাগবে, যে কিনা রিয়াক্ট জেএস বা ভ্যানিলা জেএস বা দিয়ে সে যে কিনা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবে। তো তাহলে বলবো যে আপনার রিয়াক্টের এক্সপিরিয়েন্স কত, আপনি কি কি ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, কিভাবে কিভাবে কাজ করলো, এটা খুবই মানে প্র্যাকটিক্যাল মানে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তো এই জন্য বলে আপনার আসলে প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে আমি বুয়েটে সিএসএ ফার্স্ট হয়েছিলাম, আমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, 99% চান্স যে আপনি হায়ার্ড হবেন না। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এটা বলবো যে আপনাদের যাদের অলরেডি ধরেন 4 বছর 5 বছর হলে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছেন এবং আপনাদের একটা সলিড এক্সপিরিয়েন্স হয়েছে, আমি বলবো আপনাদের যেটা খুবই ভালো একটা সুযোগ, যদি জাপানে শিখেন জাপানে আসতে পারবেন আর কি। ওকে, তো লাস্ট স্কিলটা যেটা বললাম সেটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং স্কিল দরকার। তো এটাও যেটা হয় ওই এটা বলি, এটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা করার কিছু নাই, আমরা আসলে মুখস্থ করে অভ্যস্ত না। মানে আপনাদের সময় হয়তো চেঞ্জ হচ্ছে জানি না, আমাদের সময় তো আমি হচ্ছে 2006 এইচএসসি পাস করছি, 2004 এসএসসি, মানে প্রচুর মুখস্থ করা রাখতো, সমাজ বিজ্ঞান ইতিহাস রচনা মুখস্থ করতাম, কবিতা মুখস্থ করতাম। তো
তো মুখস্থ করলে যেটা হয় নিজের চিন্তা শক্তি কমে যায়। কাজে ঢুকলে আপনাকে একটা অ্যাসাইন দিবে যে এই আপনি এই যে এই ফিচারটা ডেভেলপ করেন তো। তখন আপনি বলবেন যে আচ্ছা কিভাবে করতে হবে আমাকে একটু বলে দেন। তো এই যে কিভাবে করতে হবে আমাকে একটু বলে দেন, এই কোশ্চেনটা কেউই জাপানে শুনতে পছন্দ করতে হবে না। তো এটাই হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি, আপনার কাজের একটা অংশ। আপনি নিজে রিসার্চ করে বের করেন যে কিভাবে এটা করতে হবে। এজন্যই তো আপনাকে হায়ার করা হয়েছে, তাই না? তো এই ব্যাপারে আপনার প্রবলেম সলভিং স্কিলটা দরকার। মানে আপনাকে একটা এই গাইডলাইন দেওয়া থাকবে এভাবে এভাবে করে যাবেন, তাহলে মানে হয়তো মানে জাপানে ভালো কোনো কোম্পানিতে জব পাবেন না। তো যে কোনো একটা প্রবলেম উত্তর আপনার জানা নাই, ইটস ফাইন, বাট আপনি বিভিন্ন জায়গায় রিসার্চ করে, অনলাইন রিসার্চ করে, বিভিন্ন এডুকেশন প্ল্যাটফর্ম রিসার্চ করে, এখন এআই আসছে, চ্যাট জিপিটি আছে, এগুলোতে রিসার্চ করে অ্যান্সারটা আপনি নিজে বের করতে পারেন কিনা, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এই স্কিলটা আসলে খুবই ভ্যালিড আর কি। তো এই ধরনের স্কিল আর কি লাগবে আর কি। আচ্ছা, তো আচ্ছা, এটা আমি আবার একটা লাল কালিতে লিখে দিছি। এটা ইটস আপ টু ইউ, আপনি আমাকে ট্রাস্ট করবেন কি করবেন না, বাট মানে আমি এখন দেখছি এটা বললাম, মানে দালালদের মাধ্যমে জাপানে আসেন না, কোন ল্যাঙ্গুয়েজ ছাড়া। দালাল আপনাকে বলে আরে ল্যাঙ্গুয়েজ লাগবে না। ল্যাঙ্গুয়েজ লাগে নাকি জাপানে? জাপানে হচ্ছে আপনি যে আপনাকে এই যে আপনার রেজিউমে দেন, আপনি এইচএসসি পাস করছেন, ঠিক আছে, ওই যে জাপানের ওই কোম্পানি আছে, ওই কোম্পানি আপনাকে মানে হায়ার করে নিয়ে যাবে। আমাকে 10 লাখ 15 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ, দিলেন, দিয়ে আসলেন। আসার পরে ওই কোম্পানি বললো আমার তো এখানে কাজ নাই, আমার কাজ দায়িত্ব ছিল তোমাকে নিয়ে আসছি, এখন তোমার পথ বাবা, তুমি নিজে দেখো। তখন চিন্তা করে আপনি জাপানে আসছেন, কাউকে চেনেন কি চেনেন জানি না, ভাষা বোঝেন না, তাহলে আপনি কিভাবে নতুন একটা জব খুঁজে নেবেন, তাই না? এরা তো আসলে ইংলিশ বলে না, বুঝতে পারছেন? ইওর লাইফ উইল বি রুইন। তখন আপনাকে ওই যে ওই ছুটকা কাজ করতে হবে, আজকে এই কোম্পানিতে, কালকে এই কোম্পানিতে, এবং টাকা পয়সা আপনাকে নিতে হবে ক্যাশে। আপনি নিজের কোথাও রেজিস্ট্রেশন করতে পারবেন না, ইনফরমেশন দেখাইতে পারবেন না। তো এইগুলো আসলে ইওর লাইফ উইল বি রুইন্ড, মানে সত্যি কথা। তো এটা যেটা বলছেন যে দালালের মাধ্যমে ভাষা না শিখে এইভাবে জাপানে আসলে না আসাটাই উচিত আর কি। বাট ইটস আপ টু ইউ, মানে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, যাই হোক। তো এটা বললাম হচ্ছে জাপানে আসার জন্য রিকোয়ারমেন্ট নিয়ে বললাম। আচ্ছা, এখন এটা একটু আপনাকে, এটা হচ্ছে খুবই, আমি ওভারভিউ বলছি, এর মধ্যে ডিটেইল আরো প্রসেস আছে। তো আমাদের সাথে যদি আপনারা আমাদের সার্ভিসটা নিতে চান, তাহলে কিভাবে এই জাপানে আসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমটা হচ্ছে আমরা যেটা জাপানে অবশ্যই রিক্রুটমেন্ট কোম্পানি, আমাদের অলরেডি জাপানের বিভিন্ন কোম্পানির পজিশন আমাদের হাতে এখনই আছে। এক্স্যাক্টলি এই মুহূর্তে আমাদের হাতে প্রায় 40টার মতো ইঞ্জিনিয়ারিং পজিশন আছে আর কি, ঠিক আছে? তো আমরা ওদের বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্রাক্ট করি যে ওকে আপনাদের এই পজিশন আছে, এই পজিশনে আমরা আপনাকে লোক দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কাজ কি হবে, আমরা হচ্ছে বাংলাদেশে এরকম, মানে আমরা এখন থেকে ইঞ্জিনিয়ারদের আমরা একটা কি বলবো যে আমাদের একটা ট্রেনিং সিস্টেম, আসলে পাইপলাইন তৈরি করার চেষ্টা করতেছি, যেখানে আমরা শুরু থেকে ইঞ্জিনিয়ারকে ট্রেনিং দিব, তাদেরকে জাপান নিয়ে আসবো। তো ব্যাপারটা হবে এরকম, ধরেন আপনি বাংলাদেশে আসেন, আপনি আমাদের সাথে কনসাল্ট করলেন, কনসাল্ট করার কথা আমরা আপনাকে বলবো আপনি কি জাপানিজ জানেন? আপনি বলছেন না ভাই আমি জাপানিজ জানি না। তো আমরা ওকে আপনাকে তাহলে অ্যাটলিস্ট যদি এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজের আবার ওই সার্টিফিকেট আছে, মানে ইংলিশে যেমন টোফেল আছে, জাপানে এটাকে বলে JLPT, হচ্ছে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। তো এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে 5টা ভাগ আছে। N5 হচ্ছে লোয়েস্ট, N5, N4, N3, N2, N1, ঠিক আছে? তো N2 and N1 হচ্ছে as counted as business level। তো এটা যা আসলে একটু টাফ, মানে দেশ থেকে সম্ভব কঠিন, এই জন্য আমরা অ্যাটলিস্ট N3 হলেও আমরা মানে চেষ্টা করতে পারি, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম আর কি। তো আমরা আপনাকে বলবো আপনি তাহলে N3 পাস করেন, N3 যদি পাস করেন আমরা আপনাকে, আর যদি আপনার যদি ওই রিকোয়ার্ড স্কিল থাকে, আমরা আপনাকে ইন্টারভিউ এর জন্য ম্যানেজ করে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এবং একই সাথে হয়তো আমাদের সাথে যোগাযোগ থাকলে আমরা আপনাকে জব স্পেসিফিক স্কিলও বিল্ড করতে বলবো। এখন বলছে ভাই আমি HTML CSS আর জাভাস্ক্রিপ্ট পারি, আমি কি জাপানে যেতে পারবো? না ভাই, পারবেন না। কারণ HTML CSS জাভাস্ক্রিপ্ট এখন চ্যাট জিপিটি দিয়ে লিখে ফেলা যায়, ঠিক আছে? তো আপনার মানে প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে আর কি। আপনি কোন একটা ওয়েব অ্যাপ্লিকেশন কি নিজে নিজে ডেভেলপ করছেন, স্মার্টফোনের অ্যাপ্লিকেশন কি নিজে নিজে ডেভেলপ করছেন, কোন একটা সিস্টেমের ব্যাক এন্ড কি পুরো আপনার নিজের হাতে করা, কোন একটা কমপ্লেক্স সিস্টেমের ব্যাক এন্ড কি আপনি নিজে ম্যানেজমেন্ট করতে পারবেন, প্রসেস অটোমেশন করার এক্সপিরিয়েন্স কি আপনার আছে? তো কি কি ধরনের স্কিল থাকলে জাপানে আসা সহজ, আমরা আপনাদেরকে সেই ব্যাপারে গাইডলাইন দেব। তারপর যে আমাদের তো হাতে তো জব আছেই, তারপর আমরা যখন দেখবো আমাদের ক্যান্ডিডেট পুলের মধ্যে এই ক্যান্ডিডেট মোটামুটি এই কাজের জন্য উপযুক্ত, তখন আমরা কি করবো, আপনার রেজিউমেটাকে জাপানের এই কোম্পানিকে দিব। তখন দিলে ওরা যদি মনে করে যে হ্যাঁ আমরা হি লুকস টু বি অর শি লুকস টু বি কোয়ালিফাইড এনাফ, আমরা তার সাথে কথা বলতে চাই, তখন আমরা আবার আপনাকে বাংলাদেশ থেকে অনলাইনে ইন্টারভিউর ব্যবস্থা করে দেবো। তো জাপানের ইন্টারভিউ সাধারণত 3টা ইন্টারভিউ হয়। ফার্স্ট ইন্টারভিউ হয় হচ্ছে ওই একদম টিমের ইঞ্জিনিয়ার বা মেম্বারদের সাথে, এটা হচ্ছে পিওর আপনার টেকনিক্যাল স্কিল।
মানে দেখে। সেকেন্ড ইন্টারভিউ হয় টিমের ম্যানেজারের সাথে, ওরা একটু অ্যাজ এ পার্সন আপনি কেমন, আপনি ওই টিমের কালচারের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন কিনা ওইটা দেখে। আর থার্ড ইন্টারভিউ হয় হচ্ছে এইচআর এর সাথে, ওরা হচ্ছে আপনার কোম্পানি কালচারের জন্য ফিট কিনা এই ব্যাপারগুলো দেখে। তো এরকম হয়তো 3 বা 4টা অনলাইন ইন্টারভিউ হবে, হলে এই হায়ারিং মানে যারা যে কোম্পানিটা হায়ার করবে ওরা যদি আপনার সাথে কথা বলে স্যাটিসফাইড হয়, দেন ওকে আমরা ওনাকে বলবো যে আমরা ঠিক আছে ওনাকে হায়ার করবো, ঠিক আছে। তখন আবার আমরা মাঝখানে আসবো, আমরা হচ্ছে এখন জাপান আসতে তো ভিসা লাগে, আর ভিসা অ্যাপ্লিকেশন কোড প্রসেসটা হচ্ছে এই, যে কোম্পানি আপনাকে হায়ার করবে ওই কোম্পানিকে জাপানের এটা হচ্ছে এই ফরেন মিনিস্ট্রিতে আবেদন করতে হবে, সিওই বলে, সার্টিফিকেট অফ এলিজিবিলিটি নামে একটা সার্টিফিকেট তোলার জন্য। সেটা হচ্ছে এই কোম্পানি আবেদন করবে, এই কোম্পানি বলবে যে ধরেন বাংলাদেশের একজনের নাম হচ্ছে কি বলবো, এই ধরেন হচ্ছে এই মানে যে কোনো একটা নাম, ঠিক আছে, তো বলে যে বাংলাদেশ থেকে উনাকে আমরা আমাদের কোম্পানির কাজ দিয়ে জাপানে নিয়ে আসবো, তাকে আমরা অলরেডি হায়ার করছি, তাদের সাথে আমাদের যদি কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, উনি আমাদের কোম্পানিতে এই বেতনে উইকলি এত ঘন্টা মাসে এতদিন কাজ করবে, তো তার জন্য একটা সার্টিফিকেট অফ এলিজিবিলিটি ইস্যু করে দেন। তখন ওই জাপানের ফরেন মিনিস্ট্রি ওনারা যদি এই কোম্পানির ইনফরমেশন দেখে ওকে স্যাটিসফাইড হয়, তারা একটা সার্টিফিকেট অফ এলিজিবিলিটি ইস্যু করবে। তখন কোম্পানি আমাদেরকে এই সার্টিফিকেট অফ এলিজিবিলিটি দেবে, ওইটা আমরা বাংলাদেশে আপনার কাছে পাঠিয়ে দিব। যখন আপনার কাছে পাঠাবো, আপনি ওইটা নিয়ে এবং বাংলাদেশ থেকে ভিসা আবেদনের জন্য আরো রিকোয়ার্ড ডকুমেন্ট নিয়ে সরাসরি জাপানের এম্বাসি থেকে ভিসার আবেদন করবেন। এবং এইখানে আসলে কোনো মিডল ম্যানের কোনো সুযোগ নাই, আমরা মিডল ম্যানে বিশ্বাস করি না, দালাল টালালের কাছাকাছি আমরা নাই, সরাসরি আমাদের ডিরেক্ট যে অ্যাপ্রোচ সেটাই আমরা করবো আর কি, ঠিক আছে। আপনি নিজে কাগজপত্র নিয়ে জাপান এম্বাসি থেকে আপনি নিজে ভিসার আবেদন করবেন। তো ভিসার আবেদন করলেন, তারপর ভিসা আপনার হয়ে গেল, ভিসা হয়ে গেলে তখন একটা জয়েনিং ডেট থাকবে, ওই জয়েনিং ডেটে জাপানে চলে আসবেন, ঠিক আছে। তো প্রসেসটা হচ্ছে মোটামুটি এরকম আর কি। তো এর মধ্যে আপনার কোনো কোয়েশ্চেন থাকলে পরে করতে পারেন আর কি, আমি একটা আমার লাস্ট স্লাইডে কি এই প্রেজেন্টেশনটা শেষ করে ফেলি। আচ্ছা, এখানে আরো 2টা কথা বলে, এক হচ্ছে আমরা আসলে মানে আপনাদেরকে কি অফার দিচ্ছি, মানে সত্যি কথা, মানে আমাদের সাথে থেকে কাজ করে আপনার লাভ কি। ফার্স্ট হচ্ছে যেটা বললাম যে 2টা জিনিস লাগবে, এক হচ্ছে আপনাদেরকে এই যে জাপানের স্কিল লাগবে আর প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। তো এটা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশে মানে ইন্টার্নশিপ অপরচুনিটি সুযোগ দিচ্ছি, মানে আমাদের কাজ হচ্ছে 10 জন ইঞ্জিনিয়ারকে আমরা হ্যান্ড পিক করবো এই আগামী মাসের মধ্যেই। এই 10 জন হ্যান্ড পিক ইঞ্জিনিয়ারকে আমরা নিজে নিজে ট্রেনিং দেবো। তারা হচ্ছে আমাদের সাথে, তাদের অবশ্যই তাদের নিজেদের কাজ থাকতে পারে, তাদের অফ টাইমে রাতের বেলা হোক, সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক, তারা আমাদের সাথে ইন্টার্নশিপ করবে। তারা আমাদের জাপানের ওয়ার্ক কালচার কেমন, জাপানের কোন কোন ধরনের এই মানে প্ল্যাটফর্ম ইউজ করে অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়, জাপানের হচ্ছে আপনার হচ্ছে এই সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেলটা কেমন, এগুলো তারা সরাসরি আমাদের সাথে কাজ করে শিখবে, ঠিক আছে। এই অপরচুনিটি আমরা দিব আর কি, ঠিক আছে। তো আমরা সেই কাজ করতে তাদের ইনাফ আইটি স্কিল আমরাই গ্রো করাই দিব, ঠিক আছে। এটা বললাম যে উইল ট্রেনিং ফর 10 মান্থস, আমরা আপনাকে 10 মাসের ট্রেনিং দেবো, এবং 10 মাসের ট্রেনিং এ যে আমরা যে সাটিসফাইড, আমরা যে কনফিডেন্ট না ওকে আপনি হচ্ছে রেডি, জাপানিজ কোম্পানিকে এখন আমরা আপনাকে ইন্ট্রোডিউস করতে পারি, দেন আমরা হচ্ছে আপনার রেজিউমেটাকে জাপানিজ কোম্পানিকে পাঠিয়ে দিয়ে তাদের সাথে ইফ দে হ্যাপি উইথ ইউর রেজিউমে তাদের সাথে ইন্টারভিউ ব্যবস্থা করে দেবো আর কি, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, বলছি আর কি। মানে এটা মানে আমরা করতে পারি বলতে বলতেছি, মানে আপনারা যদি প্রথম থেকে আমাদের দ্বারা ট্রেন্ড হয়ে থাকেন, মানে এবং আপনি যদি এই 1 বছরের মধ্যে বিজনেস লেভেলে জাপানে শিখে থাকতে পারেন, উই আর 95% শিওর যে আপনাকে 1 বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ কাজ দিয়ে জাপানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এবং এর জন্য আমাদেরকে 10 লাখ 15 লাখ টাকা দিতে হবে না, মানে এটা আপনাকে ক্লিয়ার করে দেন, ট্রেনিং যে কস্ট ওটাই দিতে হবে, এর বাইরে আর কোনো খরচ দিতে হবে না, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করছি, এটা হয়তো আশফিন একদম শুরুতে একটা বলেছিল। তো আসলে এখন জাপানে শেখাটা কিভাবে শেখা যায়, আমরা এখনো মনে করি বাংলাদেশে এরকম খুবই কোয়ালিটেটিভ জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল 1টা বা 2টা ছাড়া নাই, এবং আপনারা অনেকে যারা কাজ করেন সব কাজ টাজ বাদ দিয়ে ল্যাঙ্গুয়েজ স্কুলে যাওয়া খুব টাফ। তো মানে আপনাদের মতো লোকদের জন্য আমরা আসলে আমাদের অনলাইন জাপানের প্ল্যাটফর্ম তৈরি করেছি। আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে লাইফ আট নিহন। এটা টোটালি সেলফ স্টাডি বেসড প্ল্যাটফর্ম, রেজিস্টার করলেই আপনি আমাদের ওই জিএলপিটি N5 N4 এবং N3 কন্টেন্ট সবগুলা ফ্রিলি ইউজ করতে পারবেন আর কি, এর জন্য আমাদের কোনো সার্ভিস চার্জ বা কিছুই দিতে হবে না, ঠিক আছে, সেলফ স্টাডি করলে। বাট যারা সেলফ স্টাডির ব্যাপারে কনফিডেন্ট না তাদের জন্য টিউটরশিপের ব্যবস্থা আছে। তো এটা একটা মানে ওটা আমি বলবো যে আসলে আমাদের যে কোয়ালিটি তার তুলনায় নাম মূল্য ফি এর মাধ্যমে আমরা শিখাবো। আচ্ছা, আমার স্কিল কি, আমি হচ্ছে জিএলপিটি N1 পাস করেছি, ঠিক আছে। জিএলপিটি N1 হচ্ছে মানে সবচেয়ে হাইস্ট লেভেল, মানে মোটামুটি জাপানের মানে
নেটিভ লেভেল বলা চলে আর কি। তো ইদানিং আমি শিখাচ্ছি। তো জাপানে আমাদের আরেকজন টিচার আছে, উনি জিএলপিটি N1 পাস, উনি একজন শিখাচ্ছে। এবং বাংলাদেশে আসলে আমরা N1 পাই নাই, একজন N2 কে পেয়েছি, ওই টিচারও আশা করি নেক্সট মান্থে শিখাবে। তো আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, মানে কোয়ালিফাইড লোক তাদেরকে আমরা শেখাবো। এখন বাংলাদেশে অনেক লোকজন আছে যে নিজে জিএলপিটি N5 N4 পাস করে নাই, সে N5 N4 এর লোকজনকে ক্লাস করাচ্ছে, এরকম আপনারা দেখতে পাবেন অনেক আছে। বাট ব্যাপারটা হচ্ছে কোয়ালিটিটা কি হচ্ছে, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আর আমাদের কাজটা হবে কিন্তু আপনারা কিন্তু আসলে জাস্ট সার্টিফিকেট তোলা না, আমাদের ট্রেনিং এর উদ্দেশ্য হবে যে ভাষা শিক্ষা, এটা ট্রেনিং উদ্দেশ্য আপনাদেরকে ইন্টারভিউটা তো জাপানিজ ল্যাঙ্গুয়েজে দিতে হবে। তো এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইন্টারভিউতে দিয়ে আপনারা যাতে এমপ্লয়ারকে কনভিন্স করতে পারেন, আমাদের কাজ হবে ওই লেভেলে, খুবই প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা হচ্ছে জাপানিজ শেখাবো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যাতে আপনার ইন্টারভিউ পাস করার পসিবিলিটি বাড়ে। এখন বাংলাদেশে দেখবেন এমন অনেক লোক আছে এই জিএলপিটি N4 পাস করেছে কিন্তু মুখ দিয়ে একটা জাপানিজ বের হয় না। তো ওটা যদি হয়, সরি, আনফরচুনেটলি আপনি আসলে ইন্টারভিউ পাস করতে পারবেন না। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এখানে এই প্রেজেন্টেশন স্লাইডটা বা আমাদের জাপানিজ প্ল্যাটফর্মের লিংকটা পরে আপনাকে দিয়ে দেবো, এটা টোটালি ফ্রি। মানে আপনারা যদি আসলে ইন্টারেস্টেড থেকে থাকেন, আমি বলবো যে ওইখানে ঢুকে, এটা অ্যাপ বেস, তো মানে যখন তখন বেডে শুয়ে থেকে বা বাসের মধ্যে বসে থেকেও এমনি এমনি শিখতে, মানে গেম খেলার মতো করে প্র্যাকটিস করতে পারবেন আর কি, ঠিক আছে, এটা আর কি। আচ্ছা, তো আমার দিক থেকে প্রেজেন্টেশন আজকে এই পর্যন্ত। তো আমরা বোধহয় আর আমাদের আরো 15 মিনিট, আমরা 10 মিনিটের মতো কিউএ সেশনে যেতে পারি। তো কিউএ সেশনে যদি আপনাদের জন্য কোনো কোশ্চেন থাকে, দয়া করে ওই হাত তোলা, ওই আপনার মিটিং আপনার হ্যান্ড রেজের অপশন আছে, তো একটা হাত তুলে একটা একটা প্রশ্ন করেন আর কি। আচ্ছা, আমি এখানে দেখছি ইসমাইল হোসেন নামে একজন হাত তুলেছেন। জি ভাই, আপনি এমনি কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, এবং স্যার আপনাকেও। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি এখন বর্তমানে একটি প্রাইভেট ভার্সিটিতে সিএসসি তে হুম, থার্ড ইয়ার কমপ্লিট করেছি। আমার আচ্ছা। ফোর্থ ইয়ার হুম, এর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তো আমি এখন হিলিং হুম, প্রসেসে আছি। হুম, তো মোটামুটি অ্যানিমে থেকেই জাপানের সাথে আমার পরিচয়। হুম, তো আর বন্ধু বান্ধবও কিছু আছে, ওই যে আপনি বললেন ফাতিমি ভাই যে ইউনিভার্সিটির, আমার বন্ধু বান্ধব দুই আচ্ছা, তিনজন আচ্ছা। ওখানে গেছে। হুম, কিন্তু আমার আর কি আর সেলফ ফান্ডিং এ সমস্যা আছে, মানে বাজেটটা টাইট, তাই হয়তো বা আমি যেতে পারি নাই। কিন্তু আমার হুম, মাস্টার্সটা হুম, জাপানে করার ইচ্ছা আছে, জাপানের কোনো পাবলিক অথবা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে করার ইচ্ছা আছে। হুম, আর আইটি ক্যারিয়ারটাও মানে জাপানিজ অনেক, আপনি যেভাবে বললেন বা আমি যতটুকু অনলাইনে খোঁজ নিয়েছি, সেটা হুম, হুম, বাংলাদেশ থেকে তো ফার বেটার, আর হলো গিয়ে লাইফস্টাইলটা অনেক অ্যাট্রাকটিভ। হুম, তো আমি জানতে চাইবো আর কি, যে আমার মতো যারা আছে যে এখনো অনার্স লেভেলে, মানে হুম, আমাদের স্কিল, আপনি যেমন একটা উদাহরণ দিলেন যে জাভা স্ক্রিপ্ট পারি, এই ল্যাঙ্গুয়েজ পারি, আপনার জন্য জাপান না। কিন্তু আমাদেরও কোর্সগুলো এমনই যে দুই একটা হুম, ল্যাঙ্গুয়েজ শিখাইছে, হুম, দুই একটা টুল শিখাইছে, কিন্তু হুম, অ্যাকচুয়ালি আমি জানি না যে প্র্যাকটিক্যালি কিভাবে এটা হুম, আমি অ্যাপ্লাই করব, বা এটা আমার কাজে কিভাবে আসবে। তো হুম, যদি কিছু অ্যাডভাইস দিতেন যেভাবে যদি আমি আগাই, হুম, তাহলে আমার মাস্টার্সেও স্কলারশিপ পেতে সুবিধা হবে, বা আইটি হুম, ইঞ্জিনিয়ার হিসাবে আমি আর কি নিজেকে ভালো হুম, মতো গ্রো করতে পারবো। আচ্ছা। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তো এটা এখানে দুইটা সেকশন হতো, এখন আইটি ক্যারিয়ার আছে, স্টাডি পারপোজ, দুইটা আবার আলাদা জিনিস। তো আমি আজকে এটা মেইনলি যে প্রফেশনাল হিসেবে যারা আসছে সেটা বললাম। বাট আপনার স্টাডি পারপোজে যদি বলি, মাস্টার্সের সবচেয়ে সবচেয়ে বেস্ট এবং লুক্রেটিভ হচ্ছে মিক্সড স্কলারশিপ, মাস্টার্স নিয়ে চলে আসে। বাট ওইটার জন্য আবার ওই ক্রাইটেরিয়া আছে আবেদন করার জন্য। আর জি। ওটা যদি না হয়, তাহলে আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে সরাসরি আবেদন করা যায়। এটাও মানে ওই ইউএস এর মতো একই রকম, আপনার হচ্ছে ওই ইউনিভার্সিটির প্রফেসরের ল্যাবে মানে ইমেইল দিতে হবে যে আমার কোয়ালিফিকেশন এই, আমি এখানে আসতে চাই আর কি, পড়তে চাই আর কি। তো অনেক সময় ওই ক্ষেত্রে আর কি ওই 100% দিতে হয় না, মানে ইউনিভার্সিটি থেকে কিছু স্কলারশিপ 40% 50% আর কি দিয়ে দেয় আর কি, ঠিক আছে। ফুল ফান্ডিং আমি জানি না হবে কি হবে না, এরকম। আর জাপানে আসার পরে হয়তো বিভিন্ন মানে প্রাইভেট স্কলারশিপ আছে, ওইগুলা ম্যানেজ করতে পারেন। তো আপনার যদি জাপানে আসতে চান, আমি বলবো হচ্ছে এখন তো থার্ড ইয়ার, এখন থেকে খোঁজ খবর না শুরু করেন। প্রথম কাজ হচ্ছে ইউনিভার্সিটি সিলেক্ট করা, মানে কোথায় আসবেন। কারণ আপনাকে একটাতে আবেদন করলেন ওইটাতে তো হয়ে যাবে এমন তো না, হয়তো 15টা 20টা বা দরকার হলে 30টা ইউনিভার্সিটি আবেদন করতে হবে, ঠিক আছে। তো ওইগুলোতে আবেদন করে মানে এখন থেকে দেখা শুরু করেন আর কি, এটাই আর কি। আর যেটা বলবো যে আপনি যেহেতু স্টুডেন্ট হিসেবে আসতে যাচ্ছেন, তাহলে এখন স্কিল গ্রো এর অত দরকার নাই। যেটা বললাম যে জাপানে এসে আপনি স্টাডি করতে আসলে, স্টাডির পর তো আপনি হয়তো নিউ গ্র্যাড ফ্রেশার্স হিসেবে ঢুকবেন। তো ফ্রেশার্স হিসেবে ঢোকার ক্ষেত্রে অতটা স্কিল দরকার হয় না। তো ওই ক্ষেত্রে আপনি মানে যেটা বললাম যে অন্যান্য স্কিল গুলো, মানুষ হিসেবে আপনি কেমন, জাপানিজ কতটুকু পারেন, এইগুলোর উপর ভিত্তি করে হয়তো আপনি কাজ পাবেন কি পাবেন না, এটা ডিপেন্ড করবে আর কি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে হচ্ছে 10_C97 ইব্রাহিম সাহেব বোধ হয়, আমি পুরা নামটা দেখতে পাচ্ছি না। জি, আপনার হ্যাঁ কোনো প্রশ্ন? ভাইয়া, ওকে, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি মানে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, মানে হুম ফ্রেশার। হুম ইন্ডাস্ট্রি লেভেলের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। হুম আর হচ্ছে বাংলাদেশে তো জানেনই হচ্ছে হুম প্র্যাকটিক্যাল তেমন নলেজ ইউনিভার্সিটি থেকে গ্যাদার করা যায় না। হুম তো হুম আমি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হওয়ার পরে হুম ১ বছর ধরে হচ্ছে জাপানিজ হুম ল্যাঙ্গুয়েজ শিখতেছি। হুম জেএলপিটি N4 এর সার্টিফিকেট আছে। হুম তো আমার হচ্ছে যদি আমি হুম ওয়ার্ক ভিসায় জাপানে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে যাইতে চাই, হুম তো হুম আমার প্রসেসটা কেমন হবে বা হুম হুম কিরকম হবে? ওকে যেহেতু আমি কোনো এক্সপেরিয়েন্স নাই। হুম যদি 1 বছর আগে শুনতেন তাহলে আমি আমাকে বলতাম যে আপনি জাপানে শেখার পাশাপাশি প্যারালেলে যে কোনো আইটি কোম্পানিতে বিনামূল্যে আপনি ইন্টার্নশিপ করেন, মানে বিনামূল্যে, ওরা টাকা দিলে ভালো না দিলে নাই, ওই বিনামূল্যে ওই কোম্পানিতে ইন্টার্নশিপ করে বা কাজ করে আপনি ওই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা গেদার করেন। বাংলাদেশে কিন্তু আবার বলবো যে ইউনিভার্সিটি কিছু শেখে না, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু আবার আইটি ফিল্ডের ভালো অনেক কোম্পানি আছে। আমি যেটা দেখি, আমি কিছু ইঞ্জিনিয়ারদের নিয়ে মানে কাজ করতেছি, তো মানে ওদের সাথে বেশ মানে হাই কোয়ালিটি কাজ করে কিন্তু লোকজন। তো এখন আপনাকে যেটা বলবো যে আপনি ওই অ্যাটলিস্ট 6 মাস বা 1 বছরের এক্সপিরিয়েন্স আসলে দরকার হবেই। তো আপনি যে কোনো একটা মানে কোম্পানি হোক বা যে কোনো একটা টিম হোক বা আপনার আউটসোর্সিং হোক, মানে নিজের এই স্কিলটা মানে এটা আপনাকে মানে যেটা কি, এটা হচ্ছে নিজেকে বিক্রি করা, তাই না? মানে হায়ারিং ইন্টারভিউ নিজেকে বিক্রি করা। এখন যারা কিনবে তারা তো এক্সপিরিয়েন্স লোককে কিনবে। তো ওই ক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট স্কিল দেখাইতে হবে। মানে ফ্রেশার্স হলে মানে বাইরের দেশ থেকে ফ্রেশার্স হিসেবে জাপানে আসা আমি বলবো খুবই কঠিন। ওরা মানে জাপানের কোম্পানিগুলো জাপানের ইউনিভার্সিটি থেকে পাস করছে এরকম ফ্রেশার্স কে নেয়, কোনো প্রবলেম নাই। বাইরের দেশ থেকে ফ্রেশার্স আসলে ওরা অতটা হায়ার করে না, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো যে আপনি হয়তো 6 মাস হোক 9 মাস হোক একটা কোনো কোম্পানিতে ঢোকেন এবং ওই কোম্পানিতে ঢুকে মানে আপনার কাজে লাগবে এরকম একটা কাজ করেন। এখন ধরেন অনেকে বলে যে ওই এই ছুটকা কাজ, ইমেইল পাঠানো, ফিগমাতে কোনো কিছু ডিজাইন করা, জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল লেখা লেখা, এগুলো বাদ দিয়ে একটা সলিড এক্সপিরিয়েন্স হবে এরকম কোনো কোম্পানিতে যান, যেখানে ঢুকলে আপনি একটা মানে ওয়েব ডেভেলপমেন্টের ওভারঅল একটা আইডিয়া পাবেন, ঠিক আছে? এটা একটা কোম্পানিতে মানে ভালো কোম্পানি চুজ করেন, বলেন যে ভাই আমাকে আপনার বেতন দিতে হবে না, আমাকে কাজ করার সুযোগ দেন, ঠিক আছে? ওইখানে কাজ করে আপনি 1 বছর এক্সপিরিয়েন্স গেইন করেন। আই থিঙ্ক ইট উইল বি মোর মানে ফ্রুটফুল ফর ইউ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি আপনাকে বলতে পারি এখন। জি, ধন্যবাদ। আচ্ছা, আর একই সাথে N3 শেখেন, N4 দিয়ে খুবই টাফ, মানে N3 ট্রাই করেন আর কি। আচ্ছা, তারপরে একজন হচ্ছে আচ্ছা, সুদর্শন, সুদর্শন সাহেব। আপনার পুরা নামটা দেখতে পাচ্ছি না, যে কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ওয়ালাইকুম সালাম। সুদর্শন বৈরাগী আমার নাম। হুম আমি ঢাকাতেই থাকি। আমি এখানে হচ্ছে একটা নেটওয়ার্ক কোম্পানিতে কাজ করি আর কি, আইটি সাইডে। হুম মানে হুম আপনার একটা আইএসপি তে আর কি, ইন্টারনেট হুম সার্ভিস প্রোভাইডার। হুম হুম তো এখানে আমার প্রায় 6 বছর ধরে কাজ করতেছি। এর আগেও আর হুম একটা আইএসপি তে ছিলাম, ওখানে 1.5 বছর মতো ছিল। প্রায় 6-7 বছরের এক্সপিরিয়েন্স আমার এখানে। হুম কিন্তু আমি কোনো মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কখনো শিখিনি। হুম তো হুম আমার আগে থেকে প্ল্যান ছিল দেশের বাইরে যাওয়ার, কিন্তু হুম বিভিন্ন হুম প্রতিকূলতা বা বিভিন্ন প্রবলেম, নানা ধরনের হুম মানুষের হুম বিভিন্ন রকম কথার কারণে আমি আসলে হুম আস্থাও পাচ্ছিলাম না। হুম তো আপনি যে কয়েকটা সেক্টর দেখিয়েছেন, হ্যাঁ, হুম তো ওইটা ওইখানে আমাদের আইএসপি বা এই এই ধরনের কোনো হুম সেক্টরের কোনো কিছু আমি দেখলাম না। হ্যাঁ, হুম তো হুম হুম আমাদের এই সেক্টরে কি কোনো স্কোপ বা কোনো কিছু এই ধরনের আছে কিনা আপনার হুম। যদি আচ্ছা, জানাতেন আর কি। আমি আপনাকে অনেস্টলি উত্তর দিচ্ছি, এটা কঠিন। তো কেন কঠিন, যেটা এখন একটা বলি, এখন জাপানে আছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা দিক আছে, ঠিক আছে? এখন হার্ডওয়্যারের মেইনটেনেন্সের ব্যাপার স্যাপার জাপানিজ কোম্পানিগুলো আবার ফরেনারকে দেয় না। এটা আসলে মানে অনেস্ট মানে ট্রুথ আর কি, ঠিক আছে? মানে ওই ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড আপনাকে আপনার মানে কোম্পানির ধরেন এই নেটওয়ার্ক সেট আপ করতে হবে, তারপর হচ্ছে অন্যান্য যেগুলো মানে মেইন ফ্রেম বসাতে হবে, রুটার বসাতে হবে, এই টাইপ কাজগুলো হচ্ছে ওরা আসলে নিজেদেরকে দিয়ে করে। কেন করায়? কারণ হচ্ছে এই ব্যাপারগুলোর সাথে কোয়ালিটি খুবই স্ট্রিক্টলি ইনভলভ, এবং ওই কোয়ালিটি সম্পূর্ণভাবে কাজ করতে হলে এবং আসলে ইচ্ছা হলে করে দিলাম এমন না, মানে জাপানের যে কোনো কাজে এদের ল রিলেটেড, ল ইনভলভ। তো ওরা যে কোনো কাজ করে চিন্তা করতেছে এই কাজটা যে আমি করতেছি, আমি যে এই নেটওয়ার্ক কনফিগারেশন এটা এইভাবে করব, জাপানের কোম্পানির আইনে কি বলা আছে। তো এই ব্যাপার স্যাপারগুলো আপনাকে বুঝতে হবে, এবং এই ব্যাপারগুলো হচ্ছে এখনো মেইনলি হচ্ছে জাপানিজরাই বেশি আর কি, ওরাই করে। এবং ওইখানে আসলে ফরেনারদের ঢোকা একটু কঠিন, মানে বললাম ইম্পসিবল যে তা না, ইম্পসিবল তা না, একটু কঠিন। তো এখন এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমি বলতে পারি, আপনি যদি জাপানে আসতে চান তাহলে জাপানে হচ্ছে ওই সেনমন গাক্কো নামে এক ধরনের স্কুল আছে, এটা হচ্ছে কাইন্ড অফ ভোকেশনাল স্কুল, মানে ওই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে।
ঠিক আছে? তো আপনি আচ্ছা আচ্ছা। ওই কারিগরি বাংলাদেশ থেকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে জাপানে আসলেন, ওদের ওইখানে 1.5 বছর বা 2 বছর একটা কোর্স করলেন। কোর্স করার পর আপনি আবার এই সেক্টরে কাজ করলে পেতে পারেন। বাট পিওর বাংলাদেশ থেকে আপনি যে সেক্টর বলা ওই সেক্টরে কাজ নিয়ে আসবেন, এটা কাইন্ড অফ আমি বলবো যে ভেরি ডিফিকাল্ট আর কি। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এরপর এখানে আসিফ ইসলাম, আপনি হাত তুলেছেন, জি বলেন আপনার এটা। হ্যালো ভাইয়া। জি ভাই বলেন। আমি মূলত 4 বছর যাবত একটা জাপানিজ কোম্পানি রিমোট জব করি, বুঝতে পারছেন তো। সরি, বুঝলাম না, জাপানিজ কি জব করেন? রিমোট জব করি, সফটওয়্যার ডেভেলপমেন্ট। জাপানিজ কোম্পানিতে রিমোট জব করেন? জি জি। ওকে। তো আমার এখানে মনে করেন ওনারা অবশ্য এখন চেঞ্জে রেখে দিয়েছেন আমার জাপানি শেখানোর জন্য। তো আসলে আচ্ছা। আমার জাপানিজটা বেশি একটা ইমপ্রুভ হচ্ছে না। হুম। তো আমি চাচ্ছি যে আবার জাপানিজ কোনো কোম্পানিতে রিমোট জবের জন্য প্রিপেয়ার হবো। আসলে এক্ষেত্রে জাপানিজটা কিরকম জানতে হবে আসলে? আমি যেটা বললাম আর কি, এটা এখন ডিপেন্ড করে মানে কোন কোম্পানিতে যাবেন। এমন হইতে পারে ওরা বললো যে কোনো জাপানিজ লাগবেই না, ভিজ ইঞ্জিনিয়ার আছে সেই সব কমিউনিকেশন, এমন হইতে পারে। আবার এমন কোনো কোম্পানি থাকতে পারে যে যারা আপনার সাথে ডিরেক্টলি কমিউনিকেশন করবে তখন বিজনেস লেভেলে জাপানিজ লাগতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করে কোম্পানির উপর। মানে এটা কেমন জাপানিজ লাগবে এটা উত্তর দেওয়া কঠিন, বাট আমি বলবো যদি আপনার এন্ট্রি লেভেলের জাপানিজ থাকে, আপনার জব অপরচুনিটি মনে করেন 70% উপরে থাকবে, এটাই আর কি। জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, তো এরপর নজরুল ইসলাম সাহেব, আপনি হাত তুলেছেন, জি বলেন। আসসালামু আলাইকুম ভাই। আমার কথা ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে? জি জি, শোনা আচ্ছা, যাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। খুব ভালো একটা ইনফরমেটিভ একটা সেশন ছিল। তো ভাই আমার প্রশ্নটা হচ্ছে, হুম আহ, ভাই ধরেন যারা কিনা ধরেন মিড লেভেল বলতে যদি আমি যদি বলি ধরেন 5 বছর অন অ্যাভারেজ এরকম ধরেন তার ক্যারিয়ার বাংলাদেশে হয়ে গেছে, হুম এবং ফলে স্বাভাবিকভাবে তারা সংসারী মানুষ, হুম হুম তাদের হয় একটা বাচ্চা বা দুইটা বাচ্চা আছে। তো ধরেন হুম ঠিক আছে, তার একটা টেকনিক্যাল একটা এক্সপিরিয়েন্স আছে হুম 5-6 বছরের, এবং হুম ধর তার যদি ল্যাঙ্গুয়েজটা যদি শিখে ফেলে, হলাম অন্তত এন্ট্রি লেভেলে শিখে ফেললো, হুম কিন্তু তারা এরপর যখন জাপানে যাবে হুম তখন আসলে আপনি তো সব আলহামদুলিল্লাহ পজিটিভ জিনিসগুলো বললেন, তখন হুম ফ্যামিলি নিয়ে ওখানে থাকা, কারণ আমরা জানি হুম শুনছিলাম কথা জাপান হুম খুব এক্সপেন্সিভ একটা, হুম বিশেষ হুম করে টোকিও বা ওসাকা জায়গাগুলো খুব হুম এক্সপেন্সিভ, আর হুম স্বাভাবিকভাবে ওই জায়গাগুলোই আইটি হুম হাব হওয়ার কথা। হুম 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 তো ফ্যামিলি নিয়ে ওখানে আসলে সার্ভাইভ করতে গেলে কি হুম কি নেগেটিভ এক্সপেক্টস অথবা চ্যালেঞ্জেস আসলে ফেস করতে হতে পারে? কারণ হুম সিদ্ধান্ত নেওয়ার সময় তো আসলে পজিটিভ নেগেটিভ দুইটা দিকই দেখে হুম 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 মানে সিদ্ধান্তটা নিতে হুম হয়। এই হুম ব্যাপারে যদি কিছু বলতেন। হ্যাঁ। অবশ্যই অবশ্যই। ওকে, তো ফার্স্ট বলে জাপানে আসার ক্ষেত্রে যে জব ভিসা যে বলে, জব ভিসার বিভিন্ন ক্যাটাগরি আছে, এবং সব ক্যাটাগরিতে যে আপনি দেশ থেকে স্পাউস নিয়ে আনতে পারবেন এমন কোনোই নাই। তো আমরা যে কথা বলছি নর্মাল যে জব ভিসা, সেই জব ভিসা আসলে মানে কাইন্ড অফ মানে জব ভিসা ধরেন মিড লেভেল থেকে উপর দিকে এই ক্যাটাগরিতে যদি আসেন, তাহলে আপনি আসা 3 মাস পর আপনার স্পাউস এবং এই সন্তানদেরকে নিয়ে আসতে পারবেন, কিন্তু বাবা মা ভাই বোন আর কাউকে আনতে পারবেন না। ঠিক আছে, স্পাউস এবং সন্তানকে আনতে পারবেন। এবং মানে প্রথমে আপনাকে নিজে আসতে হবে, একা আপনাকে নিজে আসতে হবে, তাদেরকে দেশে রেখে আসতে হবে। আসার পর আপনি আপনার জবে ঢুকলেন, 3 মাস পার হলো, তারপর হচ্ছে আপনি আপনার দেশ থেকে আপনার পরিবারকে আনার জন্য আবেদন করতে পারবেন। ওই আবেদনটা করতে হবে যে আপনার ইমিগ্রেশন ব্যুরোতে। এখন ইমিগ্রেশন ব্যুরো আপনাকে পারমিশন মানে ফ্যামিলি নিয়ে আসলে পারমিশন দিবে কি দিবে না সেটা ডিপেন্ড করবে 2টা কন্ডিশনের উপর। ফার্স্ট হচ্ছে আপনার মানে কাইন্ড অফ 2টা না, অনেক কিছু থাকে। ফার্স্ট হচ্ছে আপনার স্যালারি কেমন, অর্থাৎ আপনি দেশ থেকে যে আপনার ফ্যামিলিকে নিয়ে আসছেন তাদের ভরণ পোষণ আপনার নিজের বেতন দিয়ে আপনি বহন করতে পারবেন কিনা। তো এইটা একটা দেখবে। তো ওই জন্য হচ্ছে আপনার ওই ইয়ারলি স্যালারি কেমন এগুলো দেখতে চাই। তো এগুলো দেখে ইমিগ্রেশন ব্যুরো যদি মনে করে যে না আপনি মোটামুটি ভালো জব করতেছেন, ওনাকে নিয়ে আসতে পারবেন, ওকে, তখন তারা আপনাদেরকে ওই মানে আপনার ফ্যামিলিকে আর কি জাপানে আসার ভিসা পারমিশন দেবে আর কি। ঠিক আছে, তো ওইটা তুলনামূলক অনেক ইজি। জাপান থেকে আপনি কাগজপত্র তুলে দেশে পাঠিয়ে দিবেন, আপনার ফ্যামিলি ওইগুলা নিয়ে জাপানের এম্বাসি থেকে ভিসার আবেদন করবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন ফ্যামিলি নিয়ে আসার নেগেটিভ দিক কি যেমন শুনে, তো ফার্স্ট টাইম যেটা বলেন যে টোকিও অনেক ব্যয়বহুল, এটা আসলে ভুল ধারণা। মানে বর্তমানে এই সময়, আগে ব্যয়বহুল ছিল, ঠিক আছে, এই 20-30 বছর আগে ব্যয়বহুল ছিল। এখন যদি আপনি আমেরিকায় লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্ক বা মানে ইউরোপের কোনো কান্ট্রিতে যান, এদের খরচ হচ্ছে জাপানের তুলনায় প্রায় ট্রিপল বা 4 গুণ আর কি। ঠিক আছে, তো জাপানের আবার ভালো থেকে সেটা ব্যালেন্স। সত্যি কথা বলতে মানে এই আপনার ধরেন হাই কোয়ালিটির লাইফ লিড করবে না, মিড লেভেলের লাইফ লিড করতে চান। আপনার যদি মানে এভারেজ বেতন যদি ধরে আপনার 5-6 বছরের ক্যারিয়ার, তো 5-6 বছরে জাপানের এভারেজ বেতন ধরেন অনেকেরই প্রায় মাসে ধরেন 2 লাখ টাকার মতো চলে যায় বা 2.5 লাখ টাকার মতো চলে যায়। তো 2 লাখ 2.5 লাখ টাকা হলে আপনি ইজিলি আপনার 3 জনের ফ্যামিলির ভরণ পোষণ করতে পারবেন আর কি।
ঠিক আছে, ওই দিক থেকে কোনো প্রবলেম হবে না আর কি। তো আর ভালো দিক হচ্ছে এখানে জাপানের গভর্নমেন্টের বিভিন্ন ওই কি বলে আর কি, যেটা ওই ভাতা থাকে আর কি, মানে হয়তো আপনার সন্তান হলে বাচ্চার ভাতা থাকবে, জাপানের এডুকেশন ফ্রি, আর জাপানের চিকিৎসা ফ্রি, এটা জানেন? চিকিৎসা ফ্রি মানে বাচ্চাদের জন্য, বাচ্চাদের বয়স সম্ভবত 11 বছর, কয় বছর হওয়া পর্যন্ত এদের চিকিৎসা ফ্রি একদম। এবং জাপানের ওই ইন্স্যুরেন্সে ঢোকা সবার জন্য বাধ্যতামূলক। তো বাচ্চাদের চিকিৎসা কিন্তু ফ্রি। ইউরোপ আমেরিকায় গেলে বুঝবেন যে খরচ কত দিতে হয়। তো যাই হোক, এটা ফ্রি। আর হচ্ছে আপনাদের অ্যাডাল্ট যারা, তাদেরও মেডিকেল চিকিৎসা খরচের 30% দিতে হয়, মানে বাকি 70% হচ্ছে ইন্স্যুরেন্স থেকে দিয়ে দেয় আর কি। ঠিক আছে, তো এই দিক থেকে বলবো যে বোধহয় আপনি যদি লেজিট জব নিয়ে জাপানে আসেন, আপনার ফাইন্যান্সিয়ালি খুব বেশি ট্রাবল হওয়ার কথা না। এখন অনেক এক্সপেকটেশন থাকে যে আপনি ফেরারি চালাতে চান, এই 40 তলা অ্যাপার্টমেন্টে থাকতে চান, বা তখন হয়তো অনেক কিছু দেখা যেতে পারে। বাট আপনি যদি ইন জেনারেল এভারেজ লাইফ লিড করতে চান, আই থিঙ্ক ইট শুড বি নো প্রবলেম। আচ্ছা, প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হয় কালচার নিয়ে, মানে সত্যি কথা বলতে গেলে প্রবলেমটা হবে কালচারালি। এখন মানে এটা পর্যন্ত এখন জাপান ইজ টোটালি ডিফারেন্ট দেন বাংলাদেশ। এন্ড আমাদের বাংলাদেশে অনেকে রিলিজিয়ন বেসড বিভিন্ন ইয়ে আছে, পোশাক আশাক বেসড বিভিন্ন ইয়ে আছে, ল্যাঙ্গুয়েজ বেসড বিভিন্ন ইয়ে আছে। এখন দেখা আপনি হয়তো জাপানিজে কথা বলতে পারেন, আপনার ফ্যামিলির কেউ জাপানিজে কথা বলতে পারবে না, তখন তারা বাসায় থাকতে বোর্ড হয়ে যাবে, মানে কোথাও যাইতে পারবে না, কিছু করতে পারবে না, মানে এই ব্যাপারগুলো হয়। তো এগুলো হচ্ছে ইন্টারনাল প্রবলেম আর কি। ঠিক আছে, তো এগুলা ছাড়া মানে আপনি যদি লেজিট জব নিয়ে জাপানে আসেন, মানে খুবই রিস্কি বা খুবই এই টাইপ হতে পারে। আসলে আমি সরি, মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু বলতে পারতেছি না, মানে এটাই মানে আপনার জন্য আমার অ্যান্সার আর কি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওকে। আচ্ছা, আর আচ্ছা, এখানে মুকিত সাব্বির সাহেব হাত তুলেছেন। জি, আপনার কোনো প্রশ্ন থাকলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে ভাই ওখানে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ফিল্ডের জব অপরচুনিটি কেমন আর কি? স্যার, আপনার কথা সফটওয়্যার কোয়ালিটি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ফিল্ডে অ্যাসুরেন্স, আচ্ছা কি আচ্ছা আচ্ছা, ওকে। SQA। হ্যাঁ, এটার ভালো চাহিদা আছে, প্রচুর চাহিদা আছে। এবং কারণ ওরা তো মানে প্রত্যেকটা সফটওয়্যার ডেভেলপ কোম্পানিতে বা টিমে ওদের একজন বা দুইজন করে কিউএ ইঞ্জিনিয়ার থাকে আর কি। তো এখানে যেটা হয়, এটার জন্য আবার জাপানিজ মাস্ট। কেন মাস্ট বলি? মনে করেন আপনার টিম একটা এই প্রোডাক্ট ডেভেলপ করছে, ওটা তো আপনাকে টেস্ট করতে হবে, তাই তো? এখন টেস্ট করতে হলে কিন্তু আপনার কিন্তু পুরোপুরি রিকোয়ারমেন্টটা ক্লিয়ারিফাই হতে হবে, যে আসলে এই এই ফিচারটা বা এই টুলটার পারপস কি, এখানে একটা বাটন রাখা আছে, এই বাটনটার পারপস কি, মানে এগুলা বুঝতে হবে আপনাকে ইংলিশে, সরি ইংলিশটাতে জাপানে যে লেখা রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা পড়ে। তো আপনার মধ্যে চাহিদা কেমন? প্রচুর চাহিদা আছে, বেতনও ভালো, বাট ওইটা আপনাকে জাপানিজ কমিউনিকেশন ফ্লুয়েন্ট হতে হবে আর কি। ঠিক আছে, এটা আর জি কি। ভাই, বুঝতে পারছি। এন্ড হায়ার স্টাডির ব্যাপারটা যে মাস্টার্স হুম করতে গেলে হুম হুম। তো ওইখানে মনে করেন জব করার মানে কত আওয়ার জব করা যায়? যদি মানে আমরা মানে স্টুডেন্ট অবস্থায়, মানে আপনি যদি হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্ট থাকেন, স্টুডেন্ট অবস্থায় জাপানে হচ্ছে লিগালি হচ্ছে মাসে 28 আওয়ার, মানে 28 ঘন্টা, মাসে 28 ঘন্টা কাজ করতে পারবেন। ওকে। এন্ড ওই ক্ষেত্রে কি আমি আইটি জব গুলো অ্যাভেলেবেল থাকে যে আসলে স্টুডেন্ট অবস্থায় আইটি জব মানে আপনি জোগাড় করতে পারলে ভালো, ইম্পসিবল কোনো কিছু না। মানে আইটি ইন্টার্নশিপ জব আছে এবং এগুলার স্যালারি তুলনামূলক স্যালারির তুলনায় বেশি অ্যাভেলেবল তো আছে আর কি। ওটা হচ্ছে আপনার উপর, মানে আপনার এনাফ কোয়ালিফাইড কিনা, স্কিলড কিনা ওই কাজগুলো করার জন্য, এটাই আর কি। জি ভাই, বুঝতে পারছি। ধন্যবাদ। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে চিন্ময় সাহেব হাত তুলেছেন। জি, আপনার কোনো প্রশ্ন আচ্ছা, থাকলে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট, শুনুন। সরি, 1 মিনিট, আমাদের সময় শেষ হয়ে গেছে। তো আমরা একটু 5-10 মিনিট এক্সটেন্ড করতেছি। এবার যারা লিভ করতে চান তারা লিভ করতে পারেন, নো প্রবলেম আর কি। আমাদের এই কিউ এর পর আমাদের আর কোনো সেশন মানে কোনো নাই, এবং হয়তো আপনাদের হোয়াটসঅ্যাপে বা মেইলে আমরা ফার্দার ইনফরমেশন দরকার হলে ওগুলো পাঠিয়ে দেবো আর কি। জি, চিন্ময় সাহেব বলেন। আচ্ছা ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা যে বললেন যে মানে 10 জন নিয়ে আপনারা 10 মাস কাজ করবেন, হুম। তো এটা আপনার মানে কিরকম কোয়ালিফাইড লোক কি করতেছেন, নাকি তাদেরকে আপনারা নিজেরা তৈরি করে নেবেন এরকম কিছু? তাদেরকে আমরা অবশ্যই তৈরি করবো, বাট আসলে একদম জেরো থেকে তৈরি করা তো টাফ। 10 মাসে অত বেশি সময় না। আমরা অ্যাটলিস্ট 3 বছর বা 4 বছর অলরেডি বাংলাদেশের আইটি সেক্টরে ইনভলভ, এবং তারা মানে দে হ্যাভ প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এই টাইপের লোকজনকে নিয়ে আমরা মানে কাজ করতে চাই। কারণ আমরা যে আইটি টেকনোলজি জেরো থেকে সেভাবে এটা না, আমরা তাদেরকে জাপানের ওয়ার্ক কালচার, ওয়ার্ক এথিক্স, মানে ওয়ার্ক প্রসেস এগুলা শেখাবো, যাতে তারা ইন্টারভিউতে লোকজনকে কনভিন্স করতে পারে, আর হচ্ছে জাপানে শেখাবো এরকম। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, এখানে মুকিত সাহেব আরেকবার হাত তুলেছেন। জি, আপনার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, ও অ্যাকচুয়ালি আচ্ছা, তাহলে এই হাতটা প্রিভিয়াস নামায় ফেলেন। ওকে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, আচ্ছা। তো এখানে আর যারা আছেন আপনাদের অন্য কারো কোনো কোয়েশ্চেন আছে? জি, আমার একটা কোশ্চেন আছে। মাহমুদ হাসান, জি বলেন। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি ওরাকল নিয়ে কাজ করি মূলত। ওরাকল ডেভেলপার 6 10G, দেন কারেন্ট আমি কাজ করতেছি হচ্ছে ওরাকল অ্যাপেক্স এর। আমি তো লাইফ ইন্স্যুরেন্সের ডেভেলপমেন্টে আছি আর কি। আমার তো এক্ষেত্রে ওরাকল অ্যাপেক্স বা এই রিলেটেড কি ধরনের অপরচুনিটি আছে? আর এজের আর আমি হচ্ছে যে N5 আমার এই সামনে 15 তারিখে এক্সাম আছে, নাট টেস্ট আর কি, আচ্ছা। স্টার্ট করতেছি। এখন এজের কোনো ইস্যু আছে, বা আমি ওরাকল অ্যাপেক্স বা এই রিলেটেড ইয়ে নিয়ে আমি কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারি, বা এরকম কোনো অপরচুনিটি বা সহযোগিতা আছে কি? এজ নিয়ে আসলে কোনো ইস্যু নাই। এজ নিয়ে আসলে কোনো ইস্যু নাই। বাট ওইটা আসলে ডিপেন্ড করবে মানে কোম্পানি আসলে কি ধরনের লোকজন চাচ্ছে তার উপর। আর ওরা করলে আপনি যদি কাজ করেন, এটা কাজের সুযোগ আছে। কারণ জাপানে এখন ফাইন্যান্সিয়াল সেকশনেও মানে প্রচুর অটোমেশন হচ্ছে। ফাইন্যান্সিয়াল সেকশন বা লাইফ ইন্স্যুরেন্স সেকশন যেগুলো বললেন, ওগুলো প্রচুর অটোমেশন হচ্ছে, ইঞ্জিনিয়ার দরকার। তারপর কাজের সুযোগটা তুলনামূলকভাবে কম, মানে খুবই লিমিটেড। কারণ আসলে জাপানে প্রতিদিনই নতুন নতুন স্টার্ট আপ গজায়, তাদের জন্য আইটি ইঞ্জিনিয়ারের দরকার হয়। এবং প্রত্যেক কোম্পানি তাদের যেসব নতুন নতুন সার্ভিসটাকে হয়তো তাদের ইন প্লেস সার্ভিস ছিল, এটাকে ওরা অনলাইন সার্ভিসে ট্রান্সফার করে। এই জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপার, ওয়েব ডেভেলপার দরকার হয়। তো এই জন্য চাহিদাটা প্রচুর। কারণ জাপানে তার প্রতিদিনই নতুন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা নতুন নতুন ব্যাংক তৈরি হচ্ছে না, তো ওদের ডিমান্ডটা আসলে খুবই লিমিটেড। তো এটা কাজের সুযোগ আছে, আমি বলবো কাজের সুযোগ আছে। বাট মানে বলবো যে একজন আইটি ইঞ্জিনিয়ারের যে কাজের সুযোগ, তার তুলনায় হয়তো আপনার ইন্টারভিউ দেওয়ার জায়গাটাই মানে অনেক লিমিটেড হয়ে যাবে আর কি। আর N5 আমি বলবো ডিফিকাল্ট, সত্যি কথা। আসলে আমার দিক থেকে অ্যাটলিস্ট N3 এর নিচে কাউকে বোধহয় আমরা কোনোভাবে হেল্প করতে পারবো না, মানে এটা আমরা বলতেছি। আচ্ছা, না আমি যদি কন্টিনিউ এটা করি হ্যাঁ, বা হ্যাঁ, আমি অবশ্যই না, এটা গুড থিং। আপনি ধরো এবার নেট দিচ্ছে, তার আমি বলবো নেটের চেয়ে জেএলপিটি ইজ মাচ মোর ভ্যালুড, মানে সত্যি কথা বলতে গেলে। তো যদি টার্গেটই করেন, মানে জেএলপিটি টার্গেট করেন, সামনের ধরেন এই ডিসেম্বরে ওই জেএলপিটি এই 5 বা 4 দিলেন, সরি ডিসেম্বর না তো জুলাইতে, তারপর জুলাই এই একটা 3 দিলেন, এইভাবে একটা প্ল্যান করতে পারেন আর কি। জুলাইতে N4 দিব, তারপরে হয়তো N3 আচ্ছা, পরে। হ্যাঁ, জি, জি, অবশ্যই। ওরাকল অ্যাপেক্স এর আসলে এরপরে অন্য যে কোনো ইন্স্যুরেন্স না, শুধু যে আমি যে ইন্স্যুরেন্সের বাইরেও করি আর কি। তো জাপানের আপনার আসলে ওই ডেটা বেস রিলেটেড ব্যাপার, ওরাকল মানে আপনি যেগুলো বললেন, এগুলা মানে অন্যান্য জায়গায় সুযোগ আছে। সুযোগ যে নাই তা না, সুযোগ আছে। বাট আসলে মানে আমরা তো জব মার্কেট দেখি, তো মানে কারেন্টলি বুম হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। মানে আমি এখানে যারা আছে সবাইকে বললাম, দিস ইজ দ্য বুম। মানে আমাদের জব ডেসক্রিপশন যেগুলো পাই, এর মধ্যে 70% ধরে হচ্ছে এটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, 10% হচ্ছে আপনার ধরেন কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, আর অন্য কিছু ধরেন ব্রিজ ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ম্যানেজার, এই ধরনের আর কি। ঠিক আছে, বাট সুযোগ যে নাই তা না, সুযোগ আছে, অবশ্যই আছে আর কি। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে কানেক্ট থাকবো যদি কখনো এরকম এটা থাকে আর কি। আমার মোটামুটি ওরাকল নিয়ে 5-7 বছর কাজ করতেছি। ওকে, ওকে, আচ্ছা, জি, ধন্যবাদ। তো এরপর SM জাফরুল হাসান সাহেব বোধহয় হাত তুলেছেন। যে আপনার কোনো কোশ্চেন আছে? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক ইনসাইট পেলাম আর কি আপনার এই ওয়েবিনার থেকে। প্রথম কথা যে আমার কিছু ফ্রেন্ড অলরেডি আছে জাপানে, তো আমি যে জব সার্কুলার গুলো দেখি সেখানে হচ্ছে যে .NET ডেভেলপারের সার্কুলার অনেক কম দেখি আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে .NET এর আসলে মানে আমি আমার ক্যারিয়ার প্রায় 5 বছরই পুরোটাই .NET এর উপরেই কাজ করছি। তো এখনো করছি। তো এই ক্ষেত্রে .NET ডেভেলপারের কতটুকু আছে, এটা আপনার কাছ থেকে একটু জানতে চাবো। এটা প্রথম কোশ্চেন। দ্বিতীয় হচ্ছে যে মানে জাপানে যাওয়ার পর PR এর প্রসেসটা যদি একটু আমাদেরকে জানাতেন। আর থার্ডলি, অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম, তো রিলিজন প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো প্রবলেমের ফেস আপনি হয়েছেন কিনা, বা কোনো প্রবলেম হয় কিনা, এটাই। আচ্ছা, স্টেপ বাই স্টেপ এখন .NET আসলে এই
নতুন কোন কোম্পানি তো আসলে আমি জানি না, ডটনেট দিয়ে কেউ আসলে শুরু করে না, এখন অনেক নতুন নতুন ফ্রেমওয়ার্ক চলে আসতেছে, তো ডটনেট কাইন্ড অফ মানে আমি আমার ধারণা মানে পুরাতন আর কি। সো আসলে যে ডটনেটের কাজ হ্যাঁ কম, কিন্তু এখন ডটনেট বলতে আপনি তো সি শার্প তাহলে বোঝেন আর কি, তাই তো? সি শার্প বুঝলে আপনার জি মানে জি জি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আপনাদের জাভা এগুলা বোঝার কথা, জাভার জি কাজের জি সুযোগ কিন্তু প্রচুর আছে, ঠিক আছে? জি আমি তো হয়তো জাভার কাজের হ্যাঁ সুযোগ আমি প্রচুর দেখি, কিন্তু হুম ডট নেটের একটা হুম উম, তো ডটনেট কারণ নতুন যারা কেন ডটনেট ইউজ করবে, তাহলে আমি আজকে একটা ধরেন নতুন ওয়েব অ্যাপ্লিকেশন শুরু করবো, আমার ডটনেটের চেয়ে আরো অনেক মানে খুবই ডট নেট কমফোর্টেবল। বলতে ডট নেট ফুল স্ট্যাক, ওটা এসপি আচ্ছা ডট নেট কোর, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গুলার, হ্যাঁ, হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ফুল স্ট্যাক যেটা। হ্যাঁ 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 তো এই যে ডট হুম অ্যাঙ্গুলার আর ডট নেট হুম কোরের কিন্তু বেশ ভালোই কাজ হয় আর কি। হুম 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 তো হুম সেই হিসাবে আমি সার্কুলার অনেক কম দেখি আর কি, হুম সেজন্য হুম আমার অনেক আচ্ছা আচ্ছা কনসার্নটা রেজ করলাম। না না এটা এখন আসলে ওই সব কোম্পানির প্রিফারেন্স আছে, তো তারা কোন ফ্রেমওয়ার্ক নিয়ে তারা কাজ শুরু করবে আর কি। তো এখন আপনি যদি ডটনেট স্কিল হয়ে থাকেন, আপনি অবশ্যই অন্য যে কোনো ফ্রেমওয়ার্কে কাজ করতে পারবেন। এখন আপনি যদি বলেন যে না ডটনেট ছাড়া আমি কাজ করব না, তাহলে হয়তো অপরচুনিটি কম। বাট আপনার যেহেতু ডটনেটের এক্সপিরিয়েন্স আছে, সিমিলার এক্সপিরিয়েন্স, আপনি হয়তো অন্য কোনো ফ্রেমওয়ার্কে ইমপ্লিমেন্ট করতে পারবেন, তাহলে বলবো যে আপনার মানে ভালো সুযোগ আছে আর কি, ঠিক আছে? তো আসলে ডটনেট কেন কম আমি এক্সাক্ট জানি না, তবে আমার যেটা ধারণা লোকজন তারা চুজ করতেছে না, অন্য ফ্রেমওয়ার্ক গুলো চুজ করতেছে এই কারণে আর কি। আচ্ছা, তো আপনার সেকেন্ড কোশ্চেনটা সরি আমি ভুলে গেছি, কি জিজ্ঞেস করছিলেন? পিআর নিয়ে। পিয়ার, জি 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 হ্যাঁ, পিয়ার। তো জাপানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স বলে, তো জাপানের পার্মানেন্ট রেসিডেন্স সিস্টেমটা হচ্ছে মানে আপনাকে ওই বাংলাদেশের পাসপোর্টই থাকবে, কিন্তু ওই জাপানে বারবার আপনাকে ভিসা এক্সটেন্ড করতে হবে না, তো এইটাকে বলে পিআর বলে আর কি। তো এটা হচ্ছে এরা স্কোর সিস্টেম করছে। স্কোর সিস্টেম হচ্ছে আপনাকে 70 পয়েন্টের উপরে হলে 3 বছর 70 পয়েন্ট মেনটেন করতে হবে, আর 80 পয়েন্টের উপরে হলে 1 বছর 80 পয়েন্ট মেনটেন করতে হবে, তাহলে আপনি পিআর এর আবেদন করতে পারবেন, ঠিক আছে? আর পিআর এর কি টাইপ স্কোর গুলা ডিপেন্ড করে হচ্ছে আপনি কি টাইপ জব করতেছেন, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি, আপনার বাৎসরিক বেতন কত, আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল কি, তারপর হচ্ছে আপনার একাডেমিক কোনো মানে অ্যাচিভমেন্ট আছে কিনা, মানে কোনো পেপার টেপার লিখছেন এগুলো আছে কিনা, বা অন্যান্য কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা, তো এইগুলোর উপর ভিত্তি করে আর কি আপনার ওই স্কোর দেওয়া হয় আর কি। তো এটার উপর ভিত্তি করে আপনার যদি 70 পয়েন্ট হয়, তাহলে তিন বছর ওই 70 পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন, আর 80 পয়েন্ট হইলে 1 বছর 80 পয়েন্ট মেনটেন করে তারপর আপনি আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে পিআর সিস্টেম। তো অ্যাডিশনাল একটা বলে দেয়, জাপানে পিআর এর চেয়ে জাপানে নাগরিকত্বের আবেদন করা সহজ। নাগরিকত্ব হচ্ছে আপনি টানা 5 বছর জাপানে থেকে কাজ করলেই এই আবেদন করতে পারবেন। 5 বছর মানে 2 বছর স্টাডি করছেন আর 3 বছর কাজ করছেন, তাহলে নাগরিকত্বের আবেদন করতে পারবেন, অথবা 5 বছর টানা কাজ করছেন, তাহলে নাগরিকত্বের আবেদন করতে পারবেন আর কি। তো এটা হলো পিআর এবং নাগরিকত্ব। তারপর আপনার লাস্ট কোয়েশ্চন প্র্যাকটিসিং মুসলিম। তো সরি আমি আসলে প্র্যাকটিসিং মুসলিম না, আমি মানে জুম্মার নামাজটাই পড়ি আর কি। তো যাই হোক, মুসলিম হিসেবে যে সমস্যা হয় মানে মসজিদ নাই এখন, মানে আপনার অফিস মানে কোন শহরে হবে, কোথায় হবে তার, বাট টোকিওতে এখন বেশ কিছু ওরা মসল্লা বলে আর কি, মানে ওই বিল্ডিং এর মধ্যেই মানে টোকিওতে এখন হালাল শপ প্রচুর গড়ে উঠেছে, তো ওই হালাল শপের উপরের তলায় মানে ওরা জুম্মার নামাজের বা নামাজ ঘরের আয়োজন করে, এরকম জায়গা প্রচুর আছে আর কি। তো আপনি মানে টোকিওর মধ্যে বোধহয় 5-10 কিলোমিটারের মধ্যেই কোনো নামাজ পড়ার জায়গা পেয়ে যাবেন, বাট আপনার লোকেশন যদি কোনো গ্রামাঞ্চল বা খুবই দূরে হয়, ওইখানে হয়তো একটা মসজিদ পাওয়াটা সমস্যা হতে পারে। আর এর বাইরে ব্যক্তিগত ভাবে আপনাকে কেউ মাথা গলাবে না যে আপনার রিলিজিয়ন কি, আপনি কিভাবে থাকতেছেন, আপনি টুপি পড়তেছেন, আপনি দাঁড়িয়ে রাখতেছেন, নাকি আপনি কি পড়তেছেন, এগুলো নিয়ে কেউ মাথা ঘামাবে না, আপনাকে কিছু বলবেও না, এটা হচ্ছে টোটালি আপনার উপরে। তবে খাবার দাবার ব্যাপারে একটা সচেতন থাকতে হবে যে জাপানে হচ্ছে পর্ক, তারপর হচ্ছে অ্যালকোহল, এগুলা ওপেন হিউজ মানে যে কোনো জায়গায় অ্যাভেলেবল। তো মানে খাবার দাবার কেনার সময় মানে আপনাকে একটু চিন্তা হবে যে কোনটা কিনবেন কোনটা কিনবেন না, বাট এর জন্য প্রচুর হালাল শপের দোকান আছে, অনলাইনে অর্ডার দেওয়া যায়, ওখান থেকে হালাল খাবার দাবারও কিনে নিতে পারেন আর কি। তো যে এটাই হচ্ছে আমার উত্তর আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এরপর আর একজন রাকিব হাসান সাহেব আপনি হাত তুলেছেন, যে আপনার কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, কোশ্চেনটা হচ্ছে ওই আপনি হুম ফুল স্ট্যাকের কথা বলতেছিলেন, আসলে হুম স্পেসিফিক তো ফুল স্ট্যাক তো অনেক ল্যাঙ্গুয়েজ বেজই হচ্ছে, ঠিক আছে? হুম এখন হুম টপ প্রায়োরিটি যদি আপনি একটু ক্লাসিফাই করেন, যে টপে হয়তো যদি বলেন রিয়াক্ট, জাভা বা হুম পিএসপি, লারাভেল, এইভাবে যদি একটা ড্রপ ডাউন করেন, মানে না চাহিদা আসলে এখন অনুযায়ী। হ্যাঁ মানে এখন মানে ফুল স্ট্যাক হচ্ছে আপনার ফার্স্ট ওয়েব অ্যাপ্লিকেশন আর ওভারঅল সিস্টেম নিয়ে আপনার কাজ আছে কিনা, মানে আপনি শুধু ফ্রন্ট এন্ডের স্ক্রিন ডিজাইন করতে পারেন তা না হয় আপনি ব্যাক এন্ড প্রসেস, ব্যাক এন্ডের লজিক, এপিআই ডিজাইনও করতে পারেন, আবার ডেটাবেস ডিজাইনও করতে পারেন।
তো এটাকে আমি ফুল স্ট্যাক বলছি। তো মানে মানে আপনি নিজেই একটা ওয়েব অ্যাপ ডেভেলপ করতে পারবেন, এটা যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনার বলছে ফুল স্ট্যাক। আর ফ্রেমওয়ার্ক নিয়ে অতটা মাথা ঘামানো কেনা কেউ, তবে ইন জাপান এখন হচ্ছে আপনার রিঅ্যাক্ট বা অ্যাঙ্গুলার জেএস খুবই পপুলার, ভিউ জেএসও অনেক জায়গায় ইউজ করা হয়। তো এগুলো হচ্ছে পপুলার, বাট ব্যাক এন্ডের ক্ষেত্রে এখনো আমি বলবো অবজেক্ট ওরিয়েন্টেড ফ্রেমওয়ার্ক গুলো, মানে জাভা, তারপর হচ্ছে স্কেলা ইদানিং খুবই মানে ভালোই পপুলার হচ্ছে আর কি। তারপর হচ্ছে সি শার্পও অনেক জায়গায় ইউজ করা হয়, আর হয়তো মানে ফুল জাভাস্ক্রিপ্ট বেস ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, নোড জেএস আর কি, এগুলোরও ব্যবহার বাড়তেছে আর কি। নেক্সট.js বা Next.js এগুলো যেগুলো হ্যাঁ, এগুলোর ব্যবহার বাড়তেছে আর কি। বাট এটা যে বললাম PHP অবস্থা কিরকম যদি স্পেসিফিক বলি আর কি। জাপানে পিএইচপি অতটা ইউজ করে না, করে মানে পিএইচপি খুব কম আর কি। মানে আমি যেসব আমি জায়গায় ছিলাম কয়েকটা সার্কুলার দেখলাম আর কি, ওই যে japan.dev.com বাংলা সার্কুলার, ওখানে দেখলাম PHP সার্কুলার দেখলাম মোটামুটি কিছু কিছু। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ তাহলে থাকতে পারে আর কি। মানে আমি আপনার সিনারিও থেকে মানে আমার সিনারিওতে বললাম ব্যাক এন্ডে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো চাহিদা বেশি। মানে ওরা জাপানের যে কোনো মানে নতুন কোনো ওরা প্রজেক্ট শুরু করলে সাধারণত আপনার ওই মানে নোড.js হচ্ছে কমফোর্টেবল, ধর এখন তাড়াতাড়ি একটা প্রোটোটাইপ বানানো দরকার, তখন নোড.js করে আর কি। বাট ওরা যখন একটা মানে খুবই একদম মানে সিকিউর হ্যাঁ বানাতে চায় এখন, তখন ওরা মেইনলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো প্রিফার করে। তো আমি বলবো দুইটাতে এক্সপেরিয়েন্স থাকা ভালো আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের সময় একটু শেষের দিকে হয়ে গেছে, সরি, আমরা আর এক্সটেন্ড করতে পারতেছি না। তো আমাদের মিটিংটা আমরা আজকে এখানেই শেষ করবো, তবে আমাদের এই ওয়েবিনার এখানেই শেষ না, আমরা আর কি রেগুলার এই টাইপ মানে ইনফরমেশন দেওয়ার জন্য আয়োজন করবো আর কি। তো এর মধ্যে আপনারা যারা আসছেন আজকে হয়তো আমাদের কথা শুনছেন, এর মধ্যে যেটা বললাম যে আপনারা যদি আমাদের সাথে মানে থেকে এরকম জাপানে আসার জন্য আসলে মোটিভেটেড হয়ে থাকেন, তাহলে আমাদেরকে হয়তো ডিরেক্টলি মেইল করে জানাতে পারেন, তারপর বা হোয়াটসঅ্যাপে আমাদের জানাতে পারেন, এবং আমাদের দিক থেকে আমরা আপনার সাথে যোগাযোগ করবো আর কি, আশা করি। তো আজকের ওয়েবিনার এই পর্যন্তই আমার পক্ষ থেকে। সবাইকে আবার আর কি ধন্যবাদ, এবং আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে সরাসরি মানে মেইল করে হোক বা হোয়াটসঅ্যাপে হোক জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ। তো আসবেন, আমি তোমাকে মাইক্রোফোনটা আবার হ্যান্ড ওভার করে আমি লিভ করতেছি, ঠিক আছে? জি ভাইয়া, আমি শুনছি। জি, ওকে, আচ্ছা, আমি ধন্যবাদ লিভ আপনাকে করতেছি এত ইনফরমেটিভ ব্যাপারগুলো শেয়ার করার জন্য সবার সাথে। জি ভাই, আপনি লিভ করতে পারেন, আমি পুরোটা। সো ভাইয়া, আই হোপ যে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অত্যন্ত ধন্যবাদ যে আপনাদের আসলে মূল্যবান সময় আমাদের সাথে দিয়েছেন। এন্ড আমি অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিংক শেয়ার করেছি, সেটা হচ্ছে যে আমাদের ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্সের যে ওয়েবসাইটটা আছে, সেখান থেকে আপনারা এন্ট্রি পর্যন্ত ইজিলি কভার আপ করে ফেলতে পারবেন। সো আই থিঙ্ক এটা আপনাদের মানে ইন দ্য ফিউচার আপনারা যারা জাপানে মুভ করতে চান বা একটা বেটার ক্যারিয়ারের জন্য জাপান যেতে চান, আপনার জন্য আরো বেটার কিছু ভ্যালু অ্যাড করবে আপনাদের লাইফে। সো এছাড়াও আপনাদের যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো কোয়ারিজ রিলেটেড নিয়ে এই ব্যাপারগুলো নিয়ে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আমি প্রত্যেক দিনই আপনাদের এখানে বেশ কিছু জব পোস্ট, বেশ কিছু ইনফরমেশন বা আপনাদের কিছু টিপস ট্রিক্স এখানে শেয়ার করবো টু লার্ন জাপানিজ ওয়ে মোর বেটার। এছাড়াও যেভাবে আর কি জাপানে যাওয়ার জন্য আর কি পাথগুলো ইজি করা যায় আর কি। সো এই ছিল আজকে পুরো ব্যাপারটা। আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ ভাইয়া যে আপনারা এবং যারা কিনা আপনার মূল্যবান সময় থেকে ছুটির দিনে আজকে, যেহেতু আপনারা সবাই কাজ করেন বা প্রফেশনাল মানুষজন, সো ছুটির দিনে আসলে এভাবে মূল্যবান সময় আমাদের সাথে দিয়েছেন। আপনাদেরকে সকলকে অত্যন্ত ধন্যবাদ। আশা করছি আমরা একসাথে আরো বেশ কিছু ওয়েবিনার অ্যাটেন্ড করবো বা আমরা বেশি ইনফরমেশন আমাদের মাধ্যমে আদান প্রদান হবে, এবং আশা করি সামনে ভালো কোনো কিছু হবে আর কি। সো অত্যন্ত ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।